আসসালামু আলাইকুম। জৈব যৌগ সাজেশন ক্লাস আজকে 2 নম্বরটা নিব। আমরা জৈব যৌগে যেটুকু পড়াইছিলাম দেখো, সামান্যত অ্যালকেন শেষ করা হয়েছিল। এরপর আজকে অ্যালকিন থেকে দেখবো। অ্যালকিনে মূলত এই মার্কনিকভ নীতি আর বিপরীত মার্কনিকভ নীতির কৌশলটাই বেশি আছে। আর এই 40 গুণ একটু পড়ে যেতে হয়। অ্যালকিনের শনাক্তকরণ, অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, এটা অ্যালকিন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কৌশল, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়াটা কিভাবে ঘটে, আর ওজনীকরণ বিক্রিয়া পূর্ণ করো, এটা মেনলি অ্যালডিহাইড কিটোনের উদ্দীপক। এই প্রশ্নটা অ্যালডিহাইড কিটোনের উদ্দীপক হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। মানে বিভিন্ন অ্যালডিহাইড কিটোনকে খুব সহজে এই অ্যালকিন থেকে তৈরি করা যায়। এ কারণে অ্যালডিহাইড আর কিটোনের উদ্দীপক হয় এই বিক্রিয়াটা থেকে। আজকে আমরা মার্কনিকভ নীতি, বিপরীত মার্কনিকভ নীতির কৌশল, ওজনীকরণ বিক্রিয়াটা কতগুলো কেমন হবে এটা দেখবো। আর অ্যালকিনের ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়ার কৌশলটা আরেকটা আছে। অ্যালকাইনে যদি যাই আমরা, তাই এই অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে একটা পার্থক্য। এটা অ্যালকিনে না দিয়ে আমি অ্যালকাইনের মধ্যেই রাখছি। তা এরপরে যদি পসিবল হয় আমরা বেনজিনটাও দেখাই দেব। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি হলো অ্যালকিন থেকে। অ্যালকিনের প্রস্তুতি, মার্কনিকভ নীতি। তো আমরা অ্যালকিন থেকে শুরু করি। অ্যালকিনের একটা প্রস্তুতি আছে শুরুতে, যদিও এটা এমসিকিউ তে বেশি আসবে বা উদ্দীপক, এটা সিকিউ তে আসবে না। অ্যালকিনের একটা প্রস্তুতি, অ্যালকোহল থেকে অ্যালকিন। 1 নম্বরে যেটা ছিল আমাদের, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায় কি? বা ইথানল থেকে ইথিন। যে কোনো অ্যালকোহল যদি নেওয়া হয়, CH3 CH2OH, এরকম যে কোনো অ্যালকোহল নিয়ে তাকে যদি গাঢ় H2SO4 এর সাথে উত্তপ্ত করা যায়, মিনিমাম 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এরকম টেম্পারেচারে যদি উত্তপ্ত করা হয়, সেখান থেকে অ্যালকিন উৎপন্ন হয়। কিভাবে তৈরি হয় দেখো, আমরা গত ক্লাসে সাইজ অফ নীতি দেখছিলাম, ওইটাই আসলে একটা অপসারণ বিক্রিয়া। দুইটা সিগমা বন্ধন ভাঙলে একটা পাই বন্ধন তৈরি হবে। এখান থেকে এই সিগমাটা ভাঙবে, এখান থেকে এই সিগমাটা ভাঙবে, অর্থাৎ এই সোয়েজটা বের হয়ে যাবে। আর দুইটা সিগমা বন্ধন ভাঙলে মাঝখানে একটা পাই বন্ধন ঘটনা। দুইটা সিগমা বন্ধন ভেঙে মাঝখানে একটা পাই বন্ধন ঘটনা, এই সিগমার এই সিগমা ভাঙলে মাঝখানে একটা পাই বন্ধন, অর্থাৎ তৈরি হবে হলো আমাদের ইথিন। আর এই যে এই সোয়েজ, এটা হলো বের হয়ে গেল। এটা মেনলি একটা এমসিকিউ বিক্রিয়া, যে ইথানলকে 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? ইথুন উৎপন্ন হয়। আর এটা দিয়ে কখনো কখনো উদ্দীপক হতে পারে, এই জন্য বিক্রিয়াটা আমাদের জানতে হবে। আচ্ছা, এই বিক্রিয়াটা আরেকটা ভার্সন আছে। সেম বিক্রিয়াটা যদি তুমি প্রভাবক দিয়ে ঘটাইতে চাও, তাহলে এখানে অ্যালুমিনা নামক, মানে Al2O3, অ্যালুমিনাম অক্সাইড, এটা দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেম বিক্রিয়া ঘটানো যায়। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দেওয়া হয়, তখন ইথানল কিন্তু বাষ্প আকারে থাকে, কারণ ইথানলের স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটার স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি থেকে বেশি করে 300-তে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে ও বাষ্প হয়ে যায়। এই ইথানল বাষ্পকে যদি অ্যালুমিনা, মানে এই প্রভাবকটার উপর দিয়ে পাঠানো হয়, তবে সেম বিক্রিয়া, এখান থেকে ওইচ, এখান থেকে এইচ বের হয়ে যায়, অ্যালকিন উৎপন্ন করে। এই গেল হলো অ্যালকিনের প্রস্তুতি, যেটা আমাদের কন্টেন্টের 1 নম্বরে ছিল। আমরা কন্টেন্টের 1 নম্বরটা একটু দেখাই দিই। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। এরপর আমরা 2 নম্বরে যাবো, মার্কনিকভ নীতির কৌশল। কয়েকবার আসছে, কুমিল্লা বোর্ড 23/6 ঘ, রাজশাহী বোর্ড 22/4 ঘ, যশোর বোর্ড 21/4 ঘ, 3 বার আসছে। উদ্দীপকের কোন যৌগটি মার্কনিকভ নীতি দেখাবে, এটা আসছে চিটাগং বোর্ড আর যশোর বোর্ড। এখন আসি আমরা প্রথমে মার্কনিকভ নীতির কৌশলে যাওয়ার আগে, মার্কনিকভ নীতি কোন অ্যালকিনটা দেখাবে সেটা নিয়ে। মার্কনিকভ নীতির কথাগুলো এরকম, যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন চিনতে হবে আর প্রতিসম অ্যালকিন চিনতে হবে। অপ্রতিসম অ্যালকিন আর প্রতিসম অ্যালকিন দেখি আমরা। অপ্রতিসম অ্যালকিন কিরকম আর প্রতিসম অ্যালকিন কিরকম? প্রতিসম অ্যালকিন হলো, এই দ্বিবন্ধনে যদি,
হাইড্রোজেন সংখ্যা সমান থাকে। দেখো একটা অ্যালকিন, এর দ্বিবন্ধনে দেখো হাইড্রোজেন সংখ্যা সমান। এই দ্বিবন্ধনের কার্বনে, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এটা একটা প্রতিসম অ্যালকিন। অথবা এরকম হতে পারে, দেখো এই দ্বিবন্ধনে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন। এ ধরনের অ্যালকিনকে আমরা প্রতিসম অ্যালকিন বলি, যে দ্বিবন্ধনের কার্বনে হাইড্রোজেন সংখ্যা যদি সমান হয়, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, প্রতিসম অ্যালকিন। আর অপ্রতিসম অ্যালকিন কি? দ্বিবন্ধনের কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান না। খেয়াল করে দেখো যে এই কার্বনটাতে একটা হাইড্রোজেন, কিন্তু এই কার্বনটাতে দুইটা হাইড্রোজেন। এই- এটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন এর জেনারেল ফর্মুলাটা কিভাবে লেখা যায়? দ্বিবন্ধনের কার্বনে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এরকম হলে হবে না। এটা হলো অপ্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন হলো এরকম। প্রতিসম অ্যালকিনে হাইড্রোজেন সংখ্যা দেখো সমান। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হবে। যদি এখন আমরা অপ্রতিসম বিকারকটা একটু চিনি। অপ্রতিসম বিকারক যেন, অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক বলতে যে বিকারকে পজিটিভ নেগেটিভ উভয় প্রান্ত থাকে, যেমন HBr, এটা নেগেটিভ আর এটা হলো পজিটিভ, এটা হলো অপ্রতিসম বিকারক। আর যদি তোমাকে বলে একটা প্রতিসম বিকারক লিখতে, প্রতিসম বিকারক যেমন ক্লোরিন, এই ClCl, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এরকম দুইটা যদি প্রতিসম, মানে দুইটা একই হয় তাহলে সেটা প্রতিসম। আর দুইটা, একটা প্লাস একটা মাইনাস, এটা হলো অপ্রতিসম। তাহলে অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারক, এটা নিয়ে হলো মার্কোনিকম নীতি হয়। অপ্রতিসম অ্যালকিনের সাথে এই অপ্রতিসম বিকারকটার বিক্রিয়া হবে। বিকারকটার বিক্রিয়া হয়ে বিকারক কোনো ঋণাত্মক অংশটা কোথায় যাবে, এটা নিয়েই হলো মার্কোনিকম নীতি। আমরা যদি একটু মার্কোনিকম, এই অপ্রতিসম অ্যালকিন কোনটা, এটা কিন্তু এবছর মেডিকেলের MCকিউ তে ছিল। মেডিকেল 23-24, মানে এবছর 23 সাল তো গেল, 24 সালে পরীক্ষাতে আছে মেডিকেল ভর্তি পরীক্ষা, 24-এ এটা ছিল নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন। এটা হলো অ্যান্সার ছিল। তো অপ্রতিসম অ্যালকিন আশা করি চিনবা। তাহলে এখন যদি আমরা মার্কোনিকম নীতিটাতে আসি, অপ্রতিসম অ্যালকিন নিতে হবে আমাদের, কথা উপরে লিখতে হবে। এখানে কথা উপরে, বিক্রিয়া নিচে। একটা অপ্রতিসম অ্যালকিন নিলাম। অপ্রতিসম অ্যালকিন নিয়ে একটু নিচ থেকে লিখি, একটা অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম কেন? কারণ এই কার্বন হাইড্রোজেন একটা, এই কার্বন হাইড্রোজেন দুইটা, এর সাথে অপ্রতিসম বিকারক HBr নিয়ে যদি বিক্রিয়া ঘটানো হয়, এই বিকারক কোনো ঋণাত্মক অংশ, এই ঋণাত্মক অংশ কোথায় যাবে? অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে যুক্ত হবে। অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে যুক্ত হবে। আর এটা একটা জুট বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, জুট বিক্রিয়া আশা করি জানো। জুট বিক্রিয়া মানে কি? যে একটা পাই বন্ধন, সিগমা বন্ধন একটা পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা হবে। জুট বিক্রিয়া কি? একটা পাই ভেঙে, একটা পাই বন্ধন ভেঙে দুইটা নতুন সিগমা হবে। একটা পাই বন্ধন ভাঙবে, সেখানে দুইটা নতুন সিগমা বন্ধন গজাবে। তো দেখো এখানে যদি আমরা এই পাই বন্ধনটা ভেঙে দিই, এই পাই বন্ধনটা ভাঙলে দুইটা নতুন সিগমা হবে। কিভাবে সিগমা হবে? এই পাই বন্ধনটা যদি ভেঙে দাও, এখানে একটা হাত গজাবে, এখানে একটা হাত গজাবে, না একটা পাই ভাঙছে, দুইটা নতুন সিগমা হবে। মার্কোনিকভ বলছে কি, যখন এরকম একটা পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা হবে, আর সেটা যদি একটা অপ্রতিসম অ্যালকিন হয়, তবে ওই অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন, এই ঋণাত্মক অংশটা সেই কার্বনের সাথে যুক্ত করে দিই। তাহলে আমরা আগের মতো করে দিই, এটা একটা অপজিশন অ্যালকিন ছিল, এই অপজিশন অ্যালকিনের সাথে এই অপজিশন বিকারকের বিক্রিয়ায় বিকারক কোনো ঋণাত্মক অংশ কোথায় যাবে? অপজিশন অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে। তাহলে এই কার্বনে যেহেতু কম সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে ঋণাত্মক অংশটা এই কার্বনে যুক্ত হবে। তাহলে একটা পাই বন্ধন এখানে একটা পাই গজাবে, এখানে একটা পাই গজাবে, তা আর একটা যে এই সরি সিগমা গজাবে, এটা পাই বন্ধন ভাঙছে, দুইটা সিগমা গজাচ্ছে। এই কার্বনে CH2 আর এখানে এইচ স্টার। খেয়াল করো, এই যে মাঝখানে আমি এই পাই বন্ধনটা ভাঙছি, এই পাই বন্ধনটা ভাঙলে এখানে একটা সিগমা গজাচ্ছে, এখানে একটা সিগমা গজাচ্ছে।
এই দুটা যে সিগমা তৈরি হচ্ছে, এই সিগমা বন্ধনে কে কোনটাতে বসবে সেটা হলো মার্কোনিকভ ডিসাইড করে দিচ্ছে। যদি কার্বন অ্যালকিনটা অপতিসম হয় আর তার সাথে যদি বিকারক অণু ওই অপতিসম বিকারক বিক্রিয়া করে, বিকারক অণুর ঋণাত্মক অংশটা কোথায় পাঠিয়ে হবে? যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, এটাতে দুইটা আছে এটাতে একটা আছে, অর্থাৎ ব্রোমিনটা এখানে আসবে আর হাইড্রোজেনটা এখানে যাবে। এটা হলো মেন প্রোডাক্ট। অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণু ঋণাত্মক অংশ অপতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হয়। তাহলে এই CH2 এর সাথে একটা এইচ এভাবে না দিয়ে তুমি একবারে এটাকে CH3 দিতে পারো। এই যে যৌগটা তৈরি হয়েছে এটা 90% তৈরি হবে, অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ এটা তৈরি হবে। 100 অণু যদি এর উৎপন্ন হয়, 90 অণু এটা উৎপন্ন হবে। বাকি 10টা অণু কি হবে? বাকি 10টা অণুতে এই বিআর এই কার্বনের কাছে যাবে, এইচ এই কার্বনের কাছে। তাহলে সেক্ষেত্রে CH3, CH, আর এখানে CH2। তাহলে এই যে দুইটা হাত গজাইছে, কোন হাতে কে যাবে? এইচটা এখন যাবে হলো এইখানে, আর বিআরটা যাবে হলো এখানে। এভাবে না লিখে এই এইচটা এর সাথে একবারে দিয়ে CH2 করে দেওয়া যায়। এটা আমাদের তৈরি হবে 10%। তাহলে এটাই মার্কোনিকম নীতি। তো মার্কোনিকম নীতি কে দেখাবে বা বিক্রিয়াটা কি সেটা যদি আসে, তাহলে কৌশল যদি না বলে এইটুকু লিখতে হবে। কৌশল যদি না বলে তুমি এখান থেকে শুরু করবা যে অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়ায় অপতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ, বিকারক অণুর ঋণাত্মক অংশ, আর লিখবো না, এরপরেরটা আমি মুখে বলি। ঋণাত্মক অংশ অপতিসম অ্যালকিনের, অপতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, অপতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হয়। যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হয়। সব লিখতে গেলে ক্লাস অনেক লেন্দি হয়ে যায়, সেটা কেউ দেখে না, এজন্য আমরা ছোট রাখি। অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ কোথায় যুক্ত হয়? অপতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, কম সংখ্যক এইচ থাকে, তার সাথে যুক্ত হয়। লিখে দিলাম, একবার লিখবো না লিখবো না বলতে হবে। এটা হলো আমাদের মার্কোনিকম নীতি। এই যে মার্কোনিকম নীতি আমরা দেখলাম, এর আরেকটা আছে হলো বিপরীত মার্কোনিকম নীতি বা খারাসের পারক্সাইড প্রভাব। তাহলে আরেকটা আছে, সেটা হলো বিপরীত মার্কোনিকম নীতি, বা এর আরেকটা নাম হলো খারাসের পারক্সাইড প্রভাব। খারাস এসে বলছে কি, খারাসের পারক্সাইড প্রভাব এর আরেকটা নাম বিপরীত মার্কোনিকম নীতিতে দেখছি আমরা। বলছে কি যে অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়া যদি দাও, সেক্ষেত্রে যদি একটা পারক্সাইড যদি ইউজ করো, H2O2 ইউজ করতে পারো, অথবা R+R ইউজ করতে পারো, সেটা তোমার খুশি, এটা অথবা এটা। তাহলে জৈব পারক্সাইড অথবা হাইড্রোজেন পারক্সাইড যদি পারক্সাইডের উপস্থিতিতে ঘটাও, তবে এতক্ষণ পর্যন্ত তুমি যে নিয়ম ফলো করছো ঠিক তার উল্টা করবে। অর্থাৎ অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়ায় এই বিকারক অণুর ঋণাত্মক অংশ কোথায় যাবে? যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন সেখানে যাবে। অপতিসম অ্যালকিনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন, আগে ছিল কম সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এখন বলছে কি না, এখন বেশি সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত। তাহলে এখন যদি বিআরটা এখানে যায়, তাহলে আমাদের উৎপাদটা উল্টে যাবে। এই বিআর গেছে এটাতে, আর এইচ আসবে এটাতে, অর্থাৎ আগে যেটা 10% ছিল এটা 99.1%-এ চলে যাবে। এটা হবে এখন মেন প্রোডাক্ট। অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণু ঋণাত্মক অংশ এখন যে কার্বনের বেশি সংখ্যক হাইড্রোজেন তার কাছে গেছে, আর হাইড্রোজেনটা এখানে আসছে। আর বাকি যেটা আগে 90% ছিল ওইটা 0.9%-এ চলে যাবে। এটা একদম অপোজিট বিক্রিয়া হয়ে গেছে, ইভেন অপোজিটের থেকে আরো বেশি হয়ে গেছে। যে যেখানে যাওয়ার কথা ছিল না, বাধ্য হয়ে এখন সে ওই জায়গাটায় বেশি যাইতে যাচ্ছে। তাহলে অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ অপতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেখানে যুক্ত হয়ে হলো মার্কোনিকম নীতিতে। আর এখানে এসে অপতিসম অ্যালকিনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে যুক্ত হবে
এটা হলো বিপরীত মার্কনি কমিউনিটি। তাহলে এই যে প্রোডাক্টটা যেহেতু মেন প্রোডাক্ট, এটা আমরা ওপরে লিখে দিই, মেন প্রোডাক্টটা আগে লিখি। তাহলে এক্ষেত্রে আমাদের তৈরি হবে CH3 CH2 CH2 বিআর। চাইলে বিআর তুমি এখানেও দিতে পারো, চাইলে বিআর তুমি সোজা লাইনেও দিতে পারো, এটা তোমার খুশি। তাহলে এটা কত পার্সেন্ট তৈরি হচ্ছে? 99.1%। বাকি 10% ক্ষেত্রে, ওই 0.9% ক্ষেত্রে আগে কি হবে? আগে যেটা তৈরি হয়েছিল এটা তৈরি হবে মাত্র 0.9%। এই হলো আমাদের বিপরীত মার্কনি কমিতি। এখন এই যে যৌগের পার্সেন্টেজ ভিন্ন কেন, বা মার্কনি নীতির কৌশল কি? এইভাবে প্রশ্নটা যদি আসে যে এই যৌগের যে দুইটা ভিন্ন পার্সেন্টেজে তৈরি হচ্ছে, একটা 99.1%, একটা 0.9%, এর কারণ তাহলে কৌশল লিখতে হবে যে কেন এটা তৈরি হবে। এই প্রশ্ন বোঝার জন্য আমাদের অবশ্যই ফ্রি রেডিক্যাল আর কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম জানতে হবে। আমরা যদি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রমটা একটু দেখি, কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে হলো 2 ডিগ্রি, এরপরে হলো 1 ডিগ্রি, আর এরপরে হলো সাধারণটা যেটা এটা। কার্বনিয়াম আয়ন কি? যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত একটা জৈব আয়ন। এখানে পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু থাকবে একটা সংবলিত জৈব আয়ন, সেটাকে আমরা কার্বনিয়াম আয়ন বলি। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সবচেয়ে বেশি স্থায়ী। 3 ডিগ্রি থাকে, চাইলে তুমি এভাবেও দিতে পারো। ডিগ্রি তো সবাই চেনো, 3টা CH3, মানে 3টা অ্যালকাইল গ্রুপ। মূলক কোনটা? এই যে প্লাসটা হলো মূলক। মূলক যে কার্বনে যুক্ত, মূলক এই কার্বনে যুক্ত, এই কার্বনের 3টা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে এটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আর 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কি হবে? এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কি হবে? আর 0 ডিগ্রিটা কি হবে? এটা খেয়াল করো, যারা ডিগ্রি চেনো না, ডিগ্রি চেনার জন্য এটা হলো মূলক, মানে প্লাস দিচ্ছি মানে এটা হলো মূলক। মূলক যে কার্বনে যুক্ত, মূলক এই কার্বনে যুক্ত, মানে এই কার্বনের সাথে প্লাস আছে বলে এটা হলো মূলকের কার্বন। এই মূলক যে কার্বনে যুক্ত, প্লাস কার্বনিয়াম আয়নের মূলকটা হলো প্লাস। মূলক এই কার্বনে যুক্ত, এই কার্বনে যদি 3টা অ্যালকাইল গ্রুপ বসাই আমি, তবে এটা 3 ডিগ্রি। মূলক যে কার্বনে যুক্ত, এই কার্বনে যদি 3টা অ্যালকাইল গ্রুপ বসাই দাও। এবার যদি আসি, মূলক যে কার্বনে যুক্ত, ওই কার্বনে যদি 2টা অ্যালকাইল গ্রুপ বসাও, একটা অ্যালকাইল বসাইছি, একটা অ্যালকাইল, এটা কিন্তু অ্যালকাইল না, হাইড্রোজেন। তাহলে এটাকে এখন আমরা বলবো হলো 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নে সোজা যদি করে লেখো তা CH3 দুইটা, CH প্লাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, CH3 দুইটা আর CH এর সাথে প্লাস, CH3 দুইটা, তার সাথে CH এর সাথে প্লাস। 3 ডিগ্রি কার্বনিয়াম চিনলাম, 2 ডিগ্রি চিনলাম। এবার আসি 1 ডিগ্রিটা চিনবো কি করে? মূলক যে কার্বনে যুক্ত, মূলক কোন কার্বনে যুক্ত? প্লাসটা, প্লাসটা হলো এই কার্বনে যুক্ত, এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ দিব, আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এটা 1 ডিগ্রি কেন? কারণ একটা অ্যালকাইল গ্রুপ আছে। এটাকে যদি সোজা করে লেখো, CH3 CH2 প্লাস, এটা হলো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর 0 ডিগ্রি কিটা কি? মূলক যে কার্বনে যুক্ত, ওই কার্বনে যদি কোনো অ্যালকাইল গ্রুপ না থাকে, দেখো মূলক এই কার্বনে যুক্ত, এর সাথে কোনো অ্যালকাইল গ্রুপই নাই, তাহলে এটা 0 ডিগ্রি। এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি। কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম ছাড়াও আমাদের আর একটা জিনিস লাগবে, ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম। এটাও লিখে রাখো একবারে, MCকিউ তো আসে। 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হলো সবচেয়ে বেশি স্থায়ী, এরপরে হলো 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, না একই রকম। আর ফ্রি রেডিক্যালের চিহ্নটা হলো ফোঁটা, ফ্রি রেডিক্যালের মূলকটা হলো ফোঁটা, আর কার্বনিয়াম আয়নের মূলকটা হলো প্লাস। কার্বনিয়াম আয়নের মূলকটা প্লাস, ফ্রি রেডিক্যালের চিহ্নটা হলো ফোঁটা। এখন আসা যাক, এই 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালকে আমরা কিভাবে লিখতে পারবো? এভাবে, 3টা অ্যালকাইল গ্রুপ আছে মূলকের সাথে, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালে 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, আর 0 ডিগ্রিটাতে
কোনো অ্যালকাইল গ্রুপ থাকবে না। তাহলে এটা কেন লিখছি আমি, কারণ এই মার্কনি নীতির ব্যাখ্যার জন্য আমাদের এইটা জানাটা দরকার পড়বে। আমি কিন্তু মার্কনি নীতির কৌশলে আছি, কৌশলে শিখবো। তাহলে একটা জিনিস এখানে বলে রাখি যে জগতের একটা নিয়ম, জগতের একটা নিয়ম হলো যে জিনিস বেশি স্থায়ী সেই জিনিস তৈরি হয়। রেয়ার জিনিস জগতে তৈরি হয় না, ঠিক আছে, খুব কম তৈরি হয়। খুব বেশি মেধাবী এরকম এক্সেপশনাল কেস দেখবা, এক্সট্রাঅর্ডিনারি মেধাবী দু একটা তৈরি হয়। সমাজে সুন্দরী মেয়েরা সংখ্যা খুবই কম থাকে। এর কারণ কি, যে এক্সেপশনাল জিনিস প্রকৃতিতে কম ঘটে, আর যেটা সচরাচর সহজে সেটা বেশি ঘটে। অর্থাৎ এই যেগুলো স্থায়ী, যেগুলো স্থায়ী, ওই স্থায়ী জিনিস বেশি পাওয়া যাবে, ঠিক আছে। স্থায়ী জিনিস কি বেশি পাওয়া যাবে, যেটা অস্থায়ী সেটা তো এমনি টিকে থাকতে পারবে না, তো অস্থায়ী জিনিস বেশি পাওয়া যাবে। তাহলে এই যে 3 ডিগ্রি ফ্রি রেডিকাল যদি বেশি স্থায়ী হয়, তুমি প্রকৃতিতে সবচেয়ে বেশি স্থায়ী জিনিস বেশি পাবা, বা যদি তুমি তৈরি করতে চাও অবশ্যই বেশি স্থায়ী জিনিসটাই তৈরি হবে, ঠিক আছে। তাহলে বেশি স্থায়ী জিনিসটাই তৈরি হতে থাকবে, আর স্থায়ী জিনিসটা তৈরি করতে গেলে কম টাকা কম শক্তি লাগে। একটা কথা আমরা মাথার মধ্যে ঢুকাই নিতে পারি, যে যে জিনিস বেশি স্থায়ী সেই জিনিস তৈরি করতে আমার কম খরচ হবে, আর যে জিনিস অস্থায়ী সেই জিনিস তৈরি করতে গেলে আমার বেশি টাকা খরচ হবে। কারণ কি, স্থায়ী জিনিসটাই প্রকৃতি চায়, অস্থায়ী জিনিস প্রকৃতি চায় না। প্রকৃতি কখনো শূন্যস্থান বা অস্থায়ী জিনিস পছন্দ করে না। সুতরাং স্থায়ী জিনিসটা তৈরি করতে গেলে আমার কম টাকা কম পরিশ্রম সবকিছু কম লাগবে, অর্থাৎ স্থায়ী জিনিসটাই বেশি পরিমাণে তৈরি হবে। তাহলে একটা ডিসিশনে আমরা আসি এখান থেকে, যে স্থায়ী জিনিসটা বেশি পরিমাণে তৈরি হয়। স্থায়ী জিনিস কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। মানে স্থায়ী জিনিস তৈরি করতে কম শক্তি লাগে, কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। এই লাইনটা হলো মার্কনি নীতির হলো মেন লাইন, যে যে জিনিসটা বেশি স্থায়ী সেই জিনিসটা কম শক্তি লাগবে তৈরি করতে, আর সেটা বেশি পরিমাণে তৈরি হবে। এই লাইনটা যদি বোঝো, তাহলে তার মার্কনি নীতি বিপরীত মার্কনি নীতির কৌশল শেষ হয়ে গেছে। এই একটাই লাইন, সিঙ্গেল লাইন, যে যে জিনিস কম স্থায়ী বেশি, স্থায়ী জিনিস কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। কারণ কি, স্থায়ী জিনিস প্রকৃতিতে টিকে থাকবে, বা স্থায়ী জিনিস টিকে থাকতে পারে না। এখন আমরা চলে যাচ্ছি যে মার্কনিকম নীতির কৌশলে। দুইটা কৌশল শিখবো আমরা, একটা হলো মার্কনিকম আর বিপরীত মার্কনিকম। মার্কনিকম নীতির কৌশল, মার্কনিকম নীতির কৌশল বলতে আসলে কি বোঝানো হচ্ছে, পরে লেখা যাচ্ছে না। যে কোনো কৌশল লিখতে চাইলে মেন বিক্রিয়াটা তুমি একটু আগে দিয়ে রেখে দিবা। অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া দিতে হবে। বিকারকের বিক্রিয়ায় এই বিকারকের ঋণাত্মক অংশ কোথায় যাবে, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন তার সাথে যাবে। এটা কত পার্সেন্ট তৈরি হবে, 90% তৈরি হবে। আর বাকি ক্ষেত্রে এটা তৈরি হবে কত পার্সেন্ট, 10%। অপ্রতিসম অ্যালকিনের সাথে এই যে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হলো, বিকারক অণুর ঋণাত্মক অংশ কোথায় গেল, এই কার্বনে গেল। আর বাকি ক্ষেত্রে দেখা যাবে কি, বিয়ারটা এখানেও যাবে, এটা কম যাবে। এখন এটা 90% আর এটা 10% তৈরি হলো কেন, প্রশ্ন হবে এটা, যে উদ্দীপকে এখানে এ আর একটা বি লেখা থাকবে, উদ্দীপকটা কেমন হবে দেখো, এরকম বিক্রিয়া দেওয়া থাকবে, CH3 CH ডবল বন্ড CH2 HBr। এই জায়গায় লেখা থাকবে এ 90% আর বি লেখা থাকবে 10%। এই উদ্দীপকের দুইটি প্রোডাক্ট ভিন্ন রকম তৈরি হলো কেন, প্রশ্ন হবে কি, উদ্দীপকের এ ও বি এর উৎপন্ন হওয়ার ঘ দাগে বলবে বা গ দাগে, উদ্দীপকে এ ও বি এর পরিমাণ ভিন্ন কেন, পরিমাণ ভিন্ন হলো কেন। তার মানে তোমার কাছে কৌশল জিজ্ঞাসা করছে যে আসলে কারণটা কি, যে এটা বেশি কেন এটা কম কেন। এটা কিন্তু সরাসরি
তুমি ওই মার্কনিকম নীতির কথা বলে দিলে হবে না, এখানে কৌশল দিয়ে দেখাতে হবে। তো এখন আসি এই মার্কনিকম নীতির কৌশল। তো মার্কনিকম নীতির কৌশলে শুরুতে বিক্রিয়া লিখে দিবা, এরপরে আমরা এখান থেকে অ্যান্সার শুরু। প্রথম ধাপে আসি, অ্যান্সারটা আমি লিখে দেখাই দিচ্ছি। প্রথম ধাপ বা ফার্স্ট স্টেপ, প্রথম ধাপে এই যে কথাগুলো আমার ইয়েতে পিডিএফ ফাইল আছে, তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দিব, আমি জাস্ট হলো বিক্রিয়া বুঝাই দিই। বিক্রিয়ার কথা কিন্তু ওপরে, আমি আগেই বলছি কথা আগে, বিক্রিয়া পরে। কেমিস্ট্রিতে, জৈব যৌগতে বা কেমিস্ট্রির যে কোনো জায়গাতে কখনো বিক্রিয়া দিয়ে কাজ শুরু করতে নাই। শুরুতে কথা আগে, এখানে যেমন অবশ্যই কথা আগে, আগে কথা আগে বিক্রিয়া পরে। কখনো কিন্তু এই কাজ করবা না, বিক্রিয়া আগে দিয়ে নিচে কথা লিখবে, এটা কিন্তু বাজে ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটে টিচাররা খুবই 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 বিরক্ত হয়, যে কিছু না বলে বিক্রিয়া শুরু করে নিচে লিখছে। এটা কোনো ফরম্যাট না। তাহলে আগে কথা লিখতে হবে। কথা বলতে কি, প্রথম ধাপে আসলে কি ঘটনা ঘটে, যেমন আমি এখানে বলতে হবে যে এইচ বিআর ভেঙে যায়। এই কথা লেখার জন্য তুমি এই জায়গায় ফাঁকা রাখবে, নিচে বিক্রিয়া। তাহলে এইচ বিআর ভেঙে যে কি তৈরি করে, এইচ প্লাস তৈরি করে আর বিআর মাইনাস তৈরি করে। যারা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল চেনো না তাদের একটু বলে নিই। ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনকে যে আকর্ষণ করবে সে পজিটিভ হবে, কারণ ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাহলে যে ইলেকট্রনকে আকর্ষণ করবে সে পজিটিভ। সুতরাং এখানে এইচ প্লাসটা হলো ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল? কারণ সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। কেন করবে ইলেকট্রনকে আকর্ষণ? যে পজিটিভ বলে। ইলেকট্রোফাইল বলতেই পজিটিভ জিনিস। আর নেগেটিভ জিনিসকে নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল? কারণ সে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, আর নিউক্লিয়াসের প্রতি আসক্তি আছে। তো প্রথম ধাপের ঘটনাটা কি, প্রথম ধাপে এইচ বিআর ভেঙে যে এইচ প্লাস ও বিআর মাইনাস ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি করে, এইচ প্লাস ইলেকট্রোফাইল ও বিআর মাইনাস নিউক্লিওফাইল তৈরি করে। এই যে লাইনটা লিখছে, এই লাইনটার বর্ণনাটা এখানে দিতে হবে, যে প্রথম ধাপে এইচ বিআর ভেঙে যে ইলেকট্রোফাইল এইচ প্লাস ও নিউক্লিওফাইল বিআর মাইনাস উৎপন্ন করে। ওকে, এ হলো প্রথম ধাপের কাজ শেষ। তো প্রথম ধাপের কাজের পরে আমরা দ্বিতীয় ধাপে যাব, আমার জায়গা নাই বলে আমি এটা মুছে দিলাম। প্রথম ধাপের কাজটা এখানে লিখে রাখলাম, যে এইচ বিআরটা ভেঙে যে কি তৈরি করে, এইচ প্লাস তৈরি করে আর বিআর মাইনাস তৈরি করে। এই যে এইচ প্লাস ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটা দ্বিতীয় ধাপে যে কাজে লাগে। দ্বিতীয় ধাপটা একবারে দেখাই দিতে পারে একদম চলমান প্রসেস হিসেবে। দ্বিতীয় ধাপ তুমি যদি ধাপের কথা না উল্লেখ করো সমস্যা নেই, প্রথমে যদি এইভাবে বলে এইচ বিআর ভেঙে যে ইলেকট্রোফাইল এইচ প্লাস ও নিউক্লিওফাইল এইচ বিআর উৎপন্ন করে, এরপরে এই ইলেকট্রোফাইলটা অপরটির সময় অ্যালকিনকে অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে? এসে এইচ প্লাসটা। এই এইচ প্লাসটা অ্যাটাক করলো হলো এইটাকে। এটাকে যখন অ্যাটাক করবে তখন কি তো সিচুয়েশন তৈরি হয়, দেখো কি সিচুয়েশন ক্রিয়েট হয় সেটা। তো এইচ প্লাসটা হলো একটা ছেলে, এটাকে তুমি একটা ছেলে ধরো। এই ছেলেটা মেয়েদের কাছে যাবে, এই ছেলেটা মেয়েদের কাছে যাবে, মেয়েরা ওকে ধরবে। তো ছেলেটা এই দুই মেয়ের কাছে দেখছে যে এই দুই মেয়ের মাঝখানে পাই বন্ধন আছে, অর্থাৎ পাই ইলেকট্রন আছে। এই দুই মেয়ের মাঝখানে কি আছে? পাই ইলেকট্রন আছে। আর ছেলে যেহেতু অবশ্যই ইলেকট্রন দরকার, প্লাস যেহেতু তার ইলেকট্রন দরকার। আর এই ছেলেটা যখন এই দুই মেয়ের কাছে আসবে তখন দুই মেয়ে কামড়াকুমড়ি শুরু করবে, বা না আমি ছেলেকে নিব, এ বলবে না আমি নিব। তো দুইজনে কিভাবে নিবে সেটা দেখ। একবারে লিখলে আমি বিক্রিয়াটা আরেকটু সরাই লিখি। আচ্ছা, এটা আগে বুঝাইনি তারপরে সরাই লিখি। তো দেখো, এই হলো দুই মেয়ে, এই দুই মেয়ের মাঝখানে এই যে পাই বন্ধনটা আছে। এই পাই বন্ধনটা ছেলেটাকে ধরার জন্য কিন্তু ওই পাই বন্ধনটা দরকার। ঠিক আছে, তাহলে এরা মারামারি করতে করতে শেষে বলছে কি, একটা আমরা একটা ডিসিশনে আছি, তুমি একদিন ছেলেটাকে রাখবা, আমি একদিন ছেলেটাকে রাখবো। ঠিক আছে, ভাগ করে নি। তাহলে এই কার্বন প্রথম দিন বলছে ঠিক আছে আজকে আমি নিলাম, আর এই কার্বন বলছে ঠিক আছে আজকে আমি নিলাম। কোন বন্ধনটা? এটা এই বন্ধনটা, এই পাই বন্ধনটা। কেন পাই বন্ধনটা দুইজনে নিচ্ছে? কারণ
এই এইচ প্লাস দুইজনকেই চাচ্ছে, ঠিক আছে? এইচ প্লাস এই কার্বন আর এই কার্বন, মানে দুই কার্বনের কাছেই যেতে পারে। কেন? কারণ ওদের কাছে কি আছে? পাই বন্ধন আছে। পাই বন্ধন যেহেতু এইচ প্লাস আসবে, এইচ প্লাস অ্যাটাক করার সাথে সাথে কি ঘটনা ঘটবে? বলবে কি আমি দুইজনের কাছেই থাকতে পারবো যদি তোমাদের কাছে পাই বন্ধন থাকে। তোমাদের কাছে বন্ধন থাকলে আমি তোমাদের সাথে থাকতে পারবো, যদি না থাকে থাকতে পারবো না। তখন দুই মেয়ে তো মারামারি করছে অনেকক্ষণ। অনেকক্ষণ মারামারি করার পরে মানে এই কার্বন আর এই কার্বন করার পরে ডিসিশনে আসছে, ঠিক আছে আমার কাছে একদিন থাক, তোমার কাছে একদিন থাক। তাহলে এই কারণে আমি এর কাছে একবার দিলাম, এই পেছনের কার্বনের কাছে, আর এর কার্বনের কাছে একবার দিলাম। এইচ প্লাসটা এখন দুইটা জায়গাতে আসবে। এইচ প্লাসটা এখন এখানে আসলো আর এখানে আসলো। সিম্পল ঘটনা। এখন আরেকটা, এটা ঘটানোর আগে আরো একটা ঘটনা দিই। এই যে এইচ বন্ধনটা যখন ওই কার্বনে চলে যায় তখন এই কার্বনের যে কিছুই নাই, এই জন্য এই কার্বনটা প্লাস। আর বন্ধনটা যেহেতু এখন এই কার্বনে আসছে তখন এই কার্বনটা প্লাস। খেয়াল করো প্লাস মাইনাস কিভাবে দিলাম, মাইনাস দেই নাই। এই পাই বন্ধন যখন ওই কার্বনের কাছে গেছে তখন এর কাছে যেহেতু ইলেকট্রন নাই এই জন্য এ হয়ে গেছে প্লাস। আর বন্ধনটা যখন এই কার্বনের কাছে আসছে তখন ওই কার্বনটা প্লাস। ঠিক আছে, এবার আসি এই এইচ প্লাস কোথায় কোথায় যুক্ত হবে। এই বন্ধন যেখানে আছে এখানে একবার যুক্ত হবে, এখানে একবার যুক্ত হবে। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। খেয়াল করো এখানে এই দুইটা জিনিস তৈরি হয়েছে। এই দুইটা জিনিস তৈরি হয়েছে, এই এইচটা এর সাথে একবারে একসাথে করে দিই, এই এইচ এখানে একসাথে করে দিয়ে এটাকে আমি CH3 বানাই দিলাম। আর এইচটা একবার এর কাছে দিয়ে একবার এটাকে CH2 বানাই দিলাম। এখন তোমাদের কাছে জিনিসটা দেখতে কঠিন মনে হবে, কিন্তু আগে কিন্তু সরল জিনিস ছিল। আমি আবার দেখাবো, সমস্যা নেই। And এই যে জিনিসটা CH3, এটা কয় ডিগ্রি কার্বনিয়াম আয়ন চিন্তা করো। এই যে মূলক এই কার্বনে যুক্ত একটা অ্যালকাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর এটা কয় ডিগ্রি? মূলক হলো এই কার্বনে যুক্ত একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এটা হলো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখন কোন কার্বনিয়াম আয়নটার স্থায়িত্ব বেশি ছিল? আমরা একটা লাইন বলছিলাম যে স্থায়ী জিনিস কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হবে, একটু আগেই লিখছি। স্থায়ী জিনিস কি বলছিলাম? স্থায়ী জিনিস কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। তাহলে স্থায়ী জিনিস কম শক্তিতে, এই লাইনটা দেখো আমি একটু আগে ক্রমের সময় লিখছি, কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। তো যেহেতু এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব বেশি, এটা বেশি পরিমাণে তৈরি হবে। কত পার্সেন্ট তৈরি হবে? 90%। কেন? কারণ কার্বনিয়াম আয়নের মধ্যে প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এখানে 2 ডিগ্রি কার্বনিয়াম আছে, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আছে। 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের যেহেতু স্থায়িত্ব বেশি, এটা 90% তৈরি হবে। আর এটা তৈরি হবে মাত্র 10%। এন্ড কোশ্চেন হতে পারে কেন 90% তৈরি হলো? কারণ যার স্থায়িত্ব বেশি সেটা কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। তাহলে প্রথমে বিক্রিয়াটা HBr ভেঙে যে H+Br- তৈরি করে। আর দ্বিতীয় ধাপে কি ঘটনা ঘটে আমি আরেকবার দেখাচ্ছি, দেখো। দ্বিতীয় ধাপের বিক্রিয়াটা হলো এরকম যে CH3 CH ডবল বন্ড CH। এখন এর কাছে একটা কি আসছে? এর কাছে একটা ছেলে আসছে H+। H+টা যখন আসছে তখন দুই মেয়ে কামড়াকুমড়ি শুরু করছে যে না আমি নিয়ে থাকবো, ও বলে না আমি নিয়ে থাকবো। ঠিক আছে, তখন দুই মেয়ের এদের মধ্যে যখন এই ঝামেলা হয়েছে তখন তারা ভাগ করে নিছে, বলছে কি ঠিক আছে আমরা দুইজনই ছেলেটাকে ভাগ করে নিই। এই যে দুই মেয়ে আমি কি দিলাম, ছোট করে লিখি নাই তো ওইদিকে জায়গা পাবো না, ওইদিকে আরো একটা লাইন লিখতে হবে। এটা পরে দিই। তাহলে এই যে দুই মেয়ে, এই মেয়ে আর এই মেয়ে, এটা CH3 না, এটা CH3 না, আগে তো যেভাবে ছিল সেভাবে থাক। CH2 এটা, এটা CH2 দেখো।
এই যে CH2 CH2 আমি সেভাবে লিখছি। তো এই যে দুই মেয়ের মাঝখানে পাই বন্ধন ছিল, তখন দুইজন যখন কামড়াকুমড়ি করছে তো বলছে একদিন আমি পাই বন্ধন নিই, আর এ বলছে একদিন আমি পাই বন্ধন নিই। তাহলে যখন এ পাই বন্ধন নিছে, এই বন্ধনটা যখন ও নিছে তখন এই কার্বন প্লাস হয়ে গেছে। আর এই বন্ধনটা যখন এই কার্বন নিচে তখন এ হয়ে গেছে প্লাস। এর কাছে কে কে যুক্ত হবে? এইচ প্লাসটা এসে যুক্ত হবে। তো এখানে এইচ প্লাস এসে যুক্ত হলো, এখানে এইচ প্লাস এসে যুক্ত হলো। এইচ প্লাস যুক্ত হলে এই যে CH2 এর সাথে একটা এইচ একসাথে করে দিয়ে লিখবো। CH2 এর সাথে একটা এইচ একসাথে করে দিয়ে লিখলে এটা CH3 হয়ে যায়। CH2 এর সাথে একটা এইচ একসাথে করে লিখবো, এটা CH2 হয়ে যায়। এই হলো আমাদের 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা বেশি পরিমাণে তৈরি হবে কেন? কারণ এটার স্থায়িত্ব বেশি। যার স্থায়িত্ব বেশি সেটা কম শক্তিতে অধিক পরিমাণে তৈরি হবে। এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হওয়ার পর পরই কি ঘটনা ঘটবে? এই যে বিআর মাইনাসকে আমরা রেখে আসছি, এই বিআর মাইনাস এখানে চলে আসবে। বিআর মাইনাস আসবে কেন? কারণ ওই যে পজিটিভ আয়ন আছে, এই পজিটিভ আয়ন গুলোর জায়গাগুলোতে বিআর মাইনাস এসে যুক্ত হবে। আগে থেকে এটা কত পার্সেন্ট তৈরি হয়েছে? 90% তৈরি হয়েছে, এটা কনফার্ম হয়ে গেছে। তাহলে বিআর এর সাথে CH প্লাস এখানে যুক্ত হয়ে তৈরি করবে হলো আমাদের CH3, CH, বিআর, CH3। এটা কত পার্সেন্ট তৈরি হলো? 90% তৈরি হলো। আর এই বিআরটা এখন এই কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে CH3, CH2, CH2 বিআর, এটা তৈরি হবে মাত্র 10%। এই হলো আমাদের মার্কনিকম নীতির কৌশল। এই কৌশলটা আমরা একটা পিডিএফ আকারে দেখাই দিই তোমাদের, কিভাবে অ্যান্সারটা লিখবা। এই যে মার্কনিকম নীতির কৌশল দেখো, প্রথম ধাপে বা প্রথম ধাপ না লিখে তুমি সরাসরি এভাবে লিখতে পারো। প্রথমে প্রথমে বিকারক এইচ বিআর ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল এইচ প্লাস আর নিউক্লিওফাইল বিআর মাইনাস তৈরি করে। এরপরে হয়েছে শেষ, প্রথম লাইনে প্রথম ধাপের বিক্রিয়া শেষ। এবার দ্বিতীয় ধাপ, বা এখানে দ্বিতীয় ধাপ না বলে তুমি সরাসরি লাইন দিয়ে শুরু করতে পারো। দ্বিতীয় ধাপে কি ঘটনা ঘটবে? দ্বিতীয় ধাপে হলো অ্যালকিনের পাই ইলেকট্রনকে ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রোফাইল কোনটা? এইচ প্লাস। এখানে এইচ প্লাসটা লিখে দিতে পারো। অ্যালকিনের পাই ইলেকট্রনকে ইলেকট্রোফাইল এইচ প্লাস, এখানে এইচ প্লাস লিখে দেওয়াটা বেটার। ইলেকট্রোফাইল এইচ প্লাস, এইচ প্লাস আক্রমণ করে কম শক্তি সহযোগে অধিক পরিমাণ 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক পরিমাণে উৎপন্ন করে। এই যে এটা, এই যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা কেন বেশি পরিমাণে তৈরি হচ্ছে? কারণ এটা স্থায়িত্ব বেশি। এই জায়গাটায় লিখবে এইভাবে যে অ্যালকিনের পাই ইলেকট্রনকে আক্রমণ করে, অপোজিট সময় অ্যালকিনের পাই ইলেকট্রনকে ইলেকট্রোফাইল আক্রমণ করে কম শক্তিতে অধিক পরিমাণ, কম শক্তিতে অধিক পরিমাণ 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। এই লাইনটা তুমি নিজের ভাষায় দিয়ে দিবে। তাহলে অ্যালকিনের পাই ইলেকট্রনকে ইলেকট্রোফাইল এইচ প্লাস আক্রমণ করে কম শক্তি সহযোগে অধিক পরিমাণ 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কত পার্সেন্ট তৈরি হলো? 90%। বাকি 10% ক্ষেত্রে তৈরি হবে কোনটা? ওইটার বর্ণনা দেয়া লাগে না। ঠিক আছে, একটার বর্ণনা দিলে আরেকটা লাগে না। তাহলে এর পরের কাজ কি আমাদের? এই যে শেষে এই যে বিআর মাইনাস আয়ন আসছে, দেখো বিআর মাইনাস আয়ন কোথায় যুক্ত হবে? এই বিআর মাইনাস আয়ন যুক্ত হবে যেখানে প্লাস আছে, এই যে এখানে প্লাস আছে এখানে যুক্ত হবে। এই বিআর মাইনাস আয়ন কোথায় যুক্ত হবে? এই যে এখানে যুক্ত হবে। তাহলে আমাদের মেন প্রোডাক্ট হলো এই যে দুইটা, তার মধ্যে এটা 90%। ঠিক আছে, মার্কনিকম নীতির কৌশল শেষ। এখন আমরা চলে যাই বিপরীত মার্কনিকম নীতির কৌশলটা খুব দ্রুত দেখে ফেলি। বিপরীত মার্কনিকম নীতির কৌশল, প্রথম তোমরা যখন অ্যান্সার দিবা তখন অবশ্যই বিক্রিয়াটা শুরুতে লিখে নিবা। তাহলে বিপরীত মার্কনিকম নীতি, এখানে একটা পারঅক্সাইড থাকে। যদি পারঅক্সাইড থাকে সেক্ষেত্রে মার্কনিকম নীতির বিপরীত সংযোজন ঘটে। অর্থাৎ অপথিসীমা অ্যালকিনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে ওইখানে চলে যাবে হলো বিকারক অণু ঋণাত্মক অংশটা। তাহলে CH3 CH, একটা এইচ ছিল আর এইচ এখানে দিলে CH2, আর এটা CH2 ছিল তার সাথে বিয়ে, এটা তৈরি হবে এখন 90%, না হয় 99.1%। মানে 10% থেকে একেবারে 99.1% চলে যায়। আর বাকি 10% ক্ষেত্রে, 0.9% ক্ষেত্রে তৈরি হবে আগে যেটা 90% ছিল ওইটা, খুব কম পরিমাণে তৈরি হবে। তো এই হলো আমাদের বিক্রিয়াটা। এই বিক্রিয়া থেকে এখন কৌশল যদি আসে, এর কৌশল যদি এখন আমরা লিখি, এখানে বিক্রিয়া বলে, এখন দেখো কৌশল। এর কৌশলে
মেন ভূমিকা পালন করবে প্রথমে এই যে পারক্সাইডটা। এই জায়গাটায় তুমি H AA লিখতে পারো অথবা R AA লিখতে পারো, মানে R লিখতে পারো, তোমার যেটা খুশি। যদি তুমি R দাও তাহলে তোমার বিক্রিয়াটা এভাবে শুরু হবে। এই R প্রথমে ভেঙে যায়, ভেঙে যে ফ্রি রেডিকাল তৈরি করে। দেখো আর ও মাঝখান থেকে যদি ভেঙে যায় তখন বন্ধনের সুষম ভাঙনের ফলে কি তৈরি হয়, এরকম ফ্রি রেডিকাল তৈরি হয়। তো প্রথম ধাপে এই যে পারক্সাইড ভেঙে যে ফ্রি রেডিকাল তৈরি করে। আর যদি তোমার এটা H2O2 হয় তখন তুমি এভাবে লিখবা, এই যে এখান থেকে এরা ভেঙে যে কি তৈরি করবে, HO+OH, ফ্রি রেডিকাল তৈরি করবে। তাহলে যদি তুমি উদ্দীপক আকারে এটা দেখো, মানে R দেখো, তাহলে এটা লিখবা। যদি H2O2 দেখো তাহলে এটা লিখবা। এই মাঝখান দিয়ে দাগ দেওয়ার দরকার নাই, মাঝখান দিয়ে দাগ না দিলেও চলবে। তাহলে প্রথম ধাপে কি হয়, যে পারক্সাইড ভেঙে যে অ্যালকক্সি ফ্রি রেডিকাল বা হাইড্রক্সি ফ্রি রেডিকাল তৈরি করে। তাহলে এই যে ফ্রি রেডিকালটা তৈরি হয়েছে, এই ফ্রি রেডিকালের সাথে এখন H যুক্ত হবে। তাহলে R এর কাছে যুক্ত হবে HRBr। যারা এই বিক্রিয়াটা বোঝো না তাদের জন্য আমি একটু ভেঙে দেখাই। এই যে RO আর H.Br, তাহলে এই বিআর এর মাঝখান থেকে যদি ফ্রি রেডিকাল ভেঙে যায়, এই যে একটা বন্ধন আর এখানে একটা, তাহলে এখানে দেখো এই যে আরও আর এই এইচটা ভেঙে যে এখানে হলো এইচ তৈরি হলো। আর এই যে বিআর তার ইলেকট্রন নিয়ে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। একটা বন্ধনের দুইটা ইলেকট্রন, এই যে একটা বন্ধন ছিল, একটা বন্ধনে দুইটি ইলেকট্রন ঠিক মাঝ বরাবর ভেঙে যে এ তার ইলেকট্রন নিয়ে আলাদা হয়েছে, ও আর তার ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেছে। যে তৈরি হয়েছে কি, বন্ধনের সুষম ভাঙনের ফলে উৎপন্ন একক ইলেকট্রন বিশিষ্ট মূলক, যেটাকে আমরা বলি ফ্রি রেডিকাল। প্রথমে ফ্রি রেডিকাল তৈরি হলো, এই ফ্রি রেডিকালের সাথে বিআর বিক্রিয়া করবে, বিআর বিক্রিয়া করে কি তৈরি করলো, এই যে এটা আলাদা হয়ে গেল ফ্রি রেডিকাল নিয়ে, এই যে এটা, আর ওর ফ্রি রেডিকাল এটা। ঠিক আছে, মানে দুটো পাশাপাশি বসলো, আর বিআর এর ফ্রি রেডিকাল এটা। এখন দুইটা ফ্রি রেডিকাল একসাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে একটা বন্ধন তৈরি করবে। এই যে একটা বন্ধন হয়ে গেল। কিভাবে বন্ধনটা হলো, কারণ এ একটা ইলেকট্রন দিছে এই, ও একটা ইলেকট্রন দিছে এই, তাহলে একবারে আমরা এটাকে ROH লিখতে পারি। আর তুমি যদি ওইভাবেও লিখতে চাও যে এখানে একটা দাগ এখানে একটা দাগ দিয়ে এইচ লিখবা, তাহলে এই হয়ে গেল। ওকে, ROH, বিয়ার। তাহলে প্রথম ধাপে কৌশল কি, প্রথমে অ্যালকক্স এই যে পারক্সাইড ভেঙে যে অ্যালকক্সি ফ্রি রেডিকাল তৈরি করে, ওই অ্যালকক্সি ফ্রি রেডিকাল HBr কে আক্রমণ করে ROH, চাইলে এভাবেও দিতে পারবা, ROH ও বিআর ফ্রি রেডিকাল উৎপন্ন করে। এই যে বিআর ফ্রি রেডিকাল উৎপন্ন হয়েছে, এটা পরবর্তী অ্যাকশনের জন্য আমাদের কাজে লাগে। তো এই বিআর ফ্রি রেডিকাল এখন দেখো কি কাজ করে। ওই বিআর ফ্রি রেডিকাল এখন এই যে অ্যালকিনকে অ্যাটাক দিবে, বিআর ফ্রি রেডিকাল এখন অ্যালকিনকে অ্যাটাক দিবে। তাহলে অ্যালকিনকে অ্যাটাক দেওয়ার সময় ঠিক আগের মতো সেম ঘটনা ঘটবে। এই দুই মেয়ে বলবে কি, যে এখন আমরা দুইজনই বিয়ারকে চাই। যখন দুইজনই বিয়ারকে চাবে তখন তারা অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি শুরু করবে। না, এই ঝগড়াঝাটির কোনো শেষ নাই, ঝগড়াঝাটি চুলোচুলি করা শুরু করছে। চুলাচুলি করতে করতে শেষে বলবে, এবার চুলেচুলি করলে আমাদের দুইজনকে এই বিয়ার ছেড়ে যাবে, মাথায় চুল নাই, সুতরাং তোমারও লাভ হবে না আমারও লাভ হবে না, হচ্ছে আমরা কি করি, তুমিও বিয়ারকে ভোগ করো আমিও বিয়ারকে ভোগ করি, একটু ভাগ করে নিই, তুমি একদিন নিবা আমি একদিন নিবো। তাহলে এরা এই ডিসিশনে আসছে। তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটার যে দুইটা ইলেকট্রন আছে এরা ভেঙে যাচ্ছে। কারণ বিয়ারের যেহেতু ফ্রি রেডিকাল, বিয়ে করতে গেলে বিয়ারের মতো ফ্রি রেডিকাল হয়ে বিয়ে করতে হবে। বিয়ার যদি নেগেটিভ হতো তাহলে প্লাস মাইনাস করা যেত, যেহেতু বিয়ার এখানে ফ্রি রেডিকাল, সুতরাং বিয়ার কে বিয়ে করতে গেলে আমাদেরও ফ্রি রেডিকাল হতে হবে। তো দুইজন চুলাচুলি করছে, এই কার্বন এই কার্বন, অনেকক্ষণ চুলাচুলি করার পরে তারা ডিসিশনে আসছে যে না, ফ্রি রেডিকাল একবার তুমি নাও একবার আমি আমার কাছে রাখি, মানে তুমি আমি ভাগ করে নিই। ঠিক আছে, একবারে দুইজনে খাইতে পারবো না, তাকে খাইতে গেলে তুমিও ফ্রি রেডিকাল হিসেবে নাও আমিও ফ্রি রেডিকাল হিসেবে নিই, তুমিও ফ্রি রেডিকাল হিসেবে নাও আমিও ফ্রি রেডিকাল হিসেবে নিই। তাহলে ওই বন্ধনটা, এই যে এই বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনটা ভেঙে যে কি হয়ে গেল, এই দুইটা ফ্রি রেডিকালে ফোঁটা তৈরি হলো। কিভাবে, যে এই মাঝখানের এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে ইলেকট্রনের কাছে এর কাছে একবার আসে। এবার বিআর কে ডাকছে, বিআর বলছে ঠিক আছে, তোমরা দুইজনই যেহেতু আমাকে চাও, আমি দুইজনের কাছে তো একদিনে একবারে থাকতে পারবো না, আজকে তোমার কাছে থাকবো আর ওর কাছে আর একদিন থাকবো। তা বিআর একবার হলো এর কাছে আসছে,
এই যে এখানে একবার বিআর আসছে এই কার্বনের কাছে, আর আরেকদিন হলো এই কার্বনের কাছে আসছে, ভাগ করে দিছে। একবার বিআর এই কার্বনের কাছে বলছে একদিন টেকেছে, এই মেয়ের কাছে একদিন থাকি, আর তোমার কাছে আরেকদিন থাকে। ঠিক আছে, এই মেয়ের কাছে একদিন থাকছে, এর কাছে আরেকদিন থাকছে। এই মেয়ের কাছে যখন একদিন থাকে, তখন এই বিআর আর এই কার্বনের ফ্রি রেডিকাল মিলে এখানে একটা বন্ধন তৈরি হয়ে গেল। ওকে। আর এর কাছে যখন একদিন আসছে, তখন এই যে এখানে একটা বন্ধন তৈরি হয়ে গেল। তাহলে এখন আমার কোশ্চেন হলো, এই যে ফ্রি রেডিকাল এখনো তৈরি হয়ে আছে, কত ডিগ্রি ফ্রি রেডিকাল হিসেবে আছে? তো এখানে আমরা ফ্রি রেডিকালের ডিগ্রিটা হিসাব করবো কি করে দেখো। এখন এই যে ফ্রি রেডিকাল আর এই যে ফ্রি রেডিকাল তৈরি হলো, এটা কত ডিগ্রি করে ফ্রি রেডিকাল? আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিকালের স্থায়িত্ব বেশি, তো আগে ডিগ্রিটা চিনা শিখি। ফ্রি রেডিকালের ডিগ্রি চিনবো কি করে? এই যে মূলক, এই যে ফ্রি রেডিকালের মূলক যে কার্বনে যুক্ত, ওই কার্বনে যদি 3টা আট থাকে তাহলে 3 ডিগ্রি, ওই কার্বনে যদি 2টা আট থাকে তাহলে 2 ডিগ্রি, ওই কার্বনে যদি একটা আট থাকে 1 ডিগ্রি। তাহলে এই জায়গায় ফ্রি রেডিকালটা যুক্ত হয়ে আছে হলো এই কার্বনে। তাহলে এই কার্বনে কয়টা অ্যালকাইল গ্রুপ আছে দেখো, এত বড় একটা অ্যালকাইল গ্রুপ। তার মানে মূলক এই কার্বনে যুক্ত, এটা 1 ডিগ্রি ফ্রি রেডিকাল। মূলক এই কার্বনে যুক্ত, এই যে ফ্রি রেডিকাল মূলক এই কার্বনে যুক্ত, একটা অ্যালকাইল একটা অ্যালকাইল। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে 2 নাম্বারটা হলো 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, আর 1 নাম্বারটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিকাল। এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিকাল এটা, এখন 2 ডিগ্রি ফ্রি রেডিকালের স্থায়িত্ব কেমন ছিল, আর 1 ডিগ্রি ফ্রি রেডিকালের স্থায়িত্ব কেমন ছিল? আমরা একটু আগে দেখে আসছি যে 2 ডিগ্রি ফ্রি রেডিকালের স্থায়িত্ব সবচেয়ে বেশি ছিল। তো যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিকালের স্থায়িত্ব বেশি, এটা কম শক্তি সহযোগে অধিক পরিমাণ তৈরি হবে। কত পার্সেন্ট তৈরি হবে? 99.1% তৈরি হবে। কেন? কারণ এটার স্থায়িত্ব বেশি, যার স্থায়িত্ব বেশি প্রকৃতিতে সেটা বেশি তৈরি হয়। তাহলে প্রথম ধাপে আর ও আর আর ভেঙে যে অ্যালকক্সি অ্যালকক্সি ফ্রি রেডিকাল তৈরি করে, এই অ্যালকক্সি ফ্রি রেডিকাল এইচবিআর থেকে ভেঙে যে বিআর ফ্রি রেডিকাল তৈরি করে। এই বিআর ফ্রি রেডিকাল কি করে, এই অপজিশন অ্যালকিনের সাথে যুক্ত হয়ে একবার হলো এই কার্বনের কাছে শুতে আসে, একবার এই কার্বনের কাছে শুতে আসে। ঠিক আছে, বন্ধন গঠন করতে আসে। তো এইসব ধরনের কথা না বললে অনেকের মাথার মধ্যে ঢোকে না, এই ধরনের কথা বললে মাথার মধ্যে ভালো ঢোকে। তাহলে একবার এই কার্বনের সাথে বন্ধন গঠন করতে আসছে, একবার এই কার্বনের সাথে বন্ধন গঠন করতে আসছে, তাহলে আর একটা কার্বনে ফ্রি রেডিকাল থেকে যাচ্ছে। তাহলে এই ফ্রি রেডিকালের সাপেক্ষে আমরা ডিগ্রি কাউন্ট করবো। তাহলে মূলক ফ্রি রেডিকাল মূলক এই কার্বনে যুক্ত একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে এটা 1 ডিগ্রি। ফ্রি রেডিকাল মূলক এই কার্বনে যুক্ত, এটা হলো 2 ডিগ্রি ফ্রি রেডিকাল। 2 ডিগ্রি ফ্রি রেডিকালের পরে এর কাজ হবে কি আমাদের? এর পরের কাজ, আমি ওপরেরটা আরেকটু একটু মুছে দিই এটা। এই যে এটার সাথে এখন কে যুক্ত হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকালের সাথে? দুইটাই আমরা দেখাইতে পারি, তবে একটা দেখাইলে যথেষ্ট, মেনটা দেখাইলে হয়ে যাবে। এই যে সিএইচ, আর এখানে হলো CH2Br। এর কাছে এবার এইচবিআর আসবে। এইচবিআর এসে এই ফ্রি রেডিকালটাকে নিউট্রালাইজ করবে। এইচবিআরটা কিভাবে আসে দেখো, এইচবিআরটা আসে হলো এভাবে, এইচবিআর যখন আসে তখন এইচ থাকে আর বিআর থাকে, এরা এইভাবে থাকে। তাহলে এই ফ্রি রেডিকালের বন্ধন সম্পন্ন করতে গেলে কি করতে হবে? একে ঠিক মাঝ বরাবর ভেঙে ফ্রি রেডিকাল হয়ে আসতে হবে। বিয়ে হবে ফ্রি রেডিকালের সাথে ফ্রি রেডিকাল, তাহলে এই ফ্রি রেডিকাল হয়ে এইচ ফ্রি রেডিকাল এই এর কাছে আসবে এইভাবে, ঠিক এইভাবে। বা এখানে আমরা দিই। আর এই যে বিআর ফ্রি রেডিকালটা আলাদাভাবে থেকে গেল। এইচ ফ্রি রেডিকালটা কোথায় আসছে? এই কার্বনের কাছে আসছে, এই কার্বনের কাছে আসা মাত্র এদের মধ্যে বিয়ে হয়ে গেছে, এই যে এদের মধ্যে বিয়ে হয়ে গেছে। এই হলো আমাদের মেন প্রোডাক্ট। এই যে এটা দেখো, এটা হলো কত পার্সেন্ট তৈরি হয়? 99.1%। আগে থেকে 90%, 1% তৈরি হয়েছিল, তাহলে এখন হয়ে গেছে 99.1%, মানে 99.1% ছিল, এটা এখন মেন প্রোডাক্ট হয়ে গেছে। এই হলো আমাদের কৌশলটা। তো আমি আবার কৌশলটা আরেকবার দেখাই প্রথম থেকে। প্রথম হলো কি, এই যে অ্যালকক্সি ফ্রি রেডিকাল বা জৈব পারক্সাইড যদি ফ্রি রেডিকাল হিসেবে তুমি চয়েস করো, এরা ঠিক এই যে মাঝ বরাবর, এই যে এখানে বন্ধন ছিল, এবার বন্ধন গঠন হওয়ার পরে ঠিক এই মাঝ বরাবর এরা ভেঙে যাবে, ভেঙে যে অ্যালকক্সি ফ্রি রেডিকাল তৈরি করবে। এই অ্যালকক্সি ফ্রি রেডিকালটা এখন এইচবিআর কে অ্যাটাক দিবে। তাহলে এই এইচবিআর এই বন্ধনটা ঠিক মাঝ বরাবর ভেঙে যে এই যে এই ফ্রি রেডিকালের সাথে এই ফ্রি রেডিকাল যুক্ত হয়ে
আরও এইচ তৈরি করবে, আর বিআর ফ্রি রেডিকাল তৈরি করবে। এই বিআর ফ্রি রেডিকাল এখন এসে অ্যালকিনকে অ্যাটাক দিবে। অ্যালকিনকে অ্যাটাক দেওয়ার বিক্রিয়াটা আমি আবার দেখাই। যখন বিআর ফ্রি রেডিকাল আসছে এখানে, এই বিআর ফ্রি রেডিকাল এসে দুইটা মেয়ের কাছে দেখছে যে দুইটা মেয়ের কাছেই থাকার সুযোগ আছে। দুইটা মেয়ে একটা ছেলেকে পেয়ে খুবই গদগদ। তখন তারা বলছে কি, ফ্রি রেডিকাল বলছে আমি কিন্তু ফ্রি রেডিকাল হয়ে আসছি, সুতরাং তোমরা যদি আমার সাথে থাকতে চাও তোমাদেরও ফ্রি রেডিকাল তৈরি হতে হবে। তখন এই দুই মেয়ে বলছে কি ঠিক আছে, আমাদের পাই বন্ধনটা আমরা ভেঙে দিয়ে ফ্রি রেডিকাল হিসেবেই গঠন করতেছি, তুমি আমার কাছেও থাকো, ওর কাছেও থাকো, তবে আমাদের সাথে থাকো। তাহলে এই বন্ধনটার এই যে দুইটা ইলেকট্রন এরা মাঝখান থেকে ভেঙে যাবে। মাঝখান থেকে ভেঙে যে দুইজনেই একদম রেডি হয়ে আছে যে আসো, আমরাও ফ্রি রেডিকাল হয়ে বসে আছি, তোমার সাথে ঘর সংসার শুরু করতে পারো। তাহলে এই যে ফ্রি রেডিকাল একবার এই কার্বন নিচে, একবার এই কার্বন নিচে, একদম সিম্পল ঘটনা। একবার এই কার্বন নিচে, একবার, আচ্ছা সরি, ফ্রি রেডিকালটা একবারে দুইটাই নিতে হবে। দেখো এই যে দুইজনই দুইজনই নিবে, তারপরে বিআর কে ভাগ করে নিবে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। যে আমরা ফ্রি রেডিকাল হয়ে বসে আছি, যে ফ্রি রেডিকাল হয়ে বসে আছি। কেন দুইবার লিখছি? কারণ একবার এই কার্বনের কাছে বিআর কে নিয়ে আসবো, একবার এই কার্বনের কাছে নিয়ে আসবো, এই কারণে দুইটা লিখতে হয়েছে। তাহলে প্রথমত তারা বিআর কে গ্রহণ করার জন্য রেডি, এই যে ফ্রি রেডিকাল হিসেবে গ্রহণ করার জন্য রেডি, যে আমরা ফ্রি রেডিকাল হয়ে বসে আছি, আসো শুধু। তাহলে বিআর এখন এসে বলছে কি ঠিক আছে, আমি এই কার্বনের সাথে একবার বসি, আমি তোমার সাথে একবার বসি, আমি তোমার সাথে আর একবার বসি। বসে গেল। তাহলে এর সাথে এক যে বন্ধন গঠন করলো, এর সাথে বন্ধন গঠন করলো। এর মধ্যে আমরা দেখলাম কি, যে এটা হলো ফ্রি রেডিকাল। এই ফ্রি রেডিকাল মূলক এই কার্বনে যুক্ত, মূলক এই কার্বনে যুক্ত একটা অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এটা 1 ডিগ্রি। মূলক এই কার্বনে, এই যে মূলক ফ্রি রেডিকাল মূলক এই কার্বনে যুক্ত একটা আর একটা, তাহলে এটা হলো আমাদের 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি তৈরি করা শেষ। এখন এই 2 ডিগ্রি ফ্রি রেডিকালের স্থায়িত্ব বেশি, যার স্থায়িত্ব বেশি সেটা কম শক্তিতে বেশি পরিমাণে তৈরি হয়। তার মানে এই জিনিসটা আমাদের বেশি তৈরি হবে, কত পার্সেন্ট তৈরি হবে? 99.1% তৈরি হবে। এই 99.1% যে জিনিসটা তৈরি হলো, এর সাথে এখন কি আসবে? এর সাথে এখন এইচ বিআর আসবে। তাহলে এর কাছে এখন এইচ বিআর আসবে। এইচ বিআর এসে এই এইচটা, দেখো এখান থেকে ভেঙে যে এই কার্বনের কাছে আসবে। এর কাছে আগে থেকে ছিল, আর এইচটা এখানে আসছে। আর বিআরটা হলো এই যে এটা। তাহলে এই এইচ আর এই এইচ এর মাঝখানে এই যে একটা বন্ধন তৈরি হবে। তাহলে এটা যদি সোজা করে দাও CH2, তাহলে CH3 CH2 CH2 বিআর আর বিআর ফ্রি রেডিকাল। এই হলো আমাদের প্রোডাক্ট। তাহলে এই হলো বিপরীত মার্কনি কমিটির কৌশল। আমি অ্যান্সারটা দেখাই। দেখো বিপরীত মার্কনি কমিটি, জৈব পারক্সাইড উত্তপ্ত অবস্থায় বিয়োজিত হয়ে অ্যালকক্সি ফ্রি রেডিকাল তৈরি করে। এই যে অ্যালকক্সি ফ্রি রেডিকাল তৈরি করছে। এবার আরও ফ্রি রেডিকাল আর এইচবিআর ফ্রি রেডিকাল, এই যে আরও ফ্রি রেডিকাল আর এইচবিআর ফ্রি রেডিকাল, মানে এইচবিআর মাঝ বরাবর ঠিক ভেঙে যায়, যে এখান থেকে মাঝ বরাবর ভেঙে যায়, যে বিআর এর ইলেকট্রনটাই আর ওর যে ইলেকট্রন হাইড্রোজেনের এই ইলেকট্রনটা কার সাথে যুক্ত হয়েছে, এটার সাথে তৈরি করলো আরও এইচ। এর পরের কাজ হলো ব্রোমিন ফ্রি রেডিকাল। এই যে ব্রোমিন ফ্রি রেডিকালটা উৎপন্ন হয়েছে, এই ব্রোমিন ফ্রি রেডিকাল কি করবে? অ্যালকিনকে আক্রমণ করবে। এই যে অ্যালকিনকে আক্রমণ করলো, অ্যালকিনকে আক্রমণ করে দেখো কি কাজ করবে। এই ফ্রি রেডিকালটা, এই যে এখান থেকে এই যে ফ্রি রেডিকালটা এর কাছেও আছে, এর কাছেও আছে। ঠিক আছে, তো একবার বিআরটা এর কাছে যুক্ত হবে, আর একবার এর কাছে যুক্ত হবে। ফ্রি রেডিকাল একবার এখানেও আছে, এখানেও আছে। তাহলে একবার বিআর হলো এই কার্বনের কাছে গেল, নিয়ে এই বন্ধন গঠন করলো, আর একবার বিআর এই কার্বনের কাছে যে এর সাথে গঠন করলো। And এইটা কয় ডিগ্রি ফ্রি রেডিকাল? 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকাল? 2 ডিগ্রি। 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, 2 ডিগ্রি। 2 ডিগ্রি কেন? কারণ এই ফ্রি রেডিকাল মূলক এই কার্বনের যুক্ত, এই কার্বনের দুটো অ্যালকাইল, এটা বেশি পরিমাণে তৈরি হবে।
তাহলে এখানে এই কথাটাই বলা হয়েছে, ব্রোমাইন ফ্রি রেডিকাল অ্যালকিনকে আক্রমণ করে কম শক্তি সহযোগে 2 ডিগ্রি ফ্রি রেডিকাল অধিক পরিমাণে, মানে 99%, 1% তৈরি করে। এই যে এটা 1%, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, একটু লিখে দিবা, 2 ডিগ্রি, 2 ডিগ্রি ফ্রি রেডিকাল অধিক পরিমাণে তৈরি করে। এর পরের ধাপ একদম শেষে, এইচবিআর ফ্রি রেডিকালটা কি হবে? এইচবিআর ফ্রি রেডিকালটা হবে, এইচবিআর থেকে হাইড্রোজেন ফ্রি রেডিকাল 2 ডিগ্রি ফ্রি রেডিকালের সাথে যুক্ত হয়ে 2 ব্রোমোপ্রোপিন তৈরি করে কিন্তু এখানে দেখ, এই হলো আমাদের এই যে ফ্রি রেডিকালের সাথে এই যে এইচটা যুক্ত হয়ে গেছে আর বিআর আলাদা ভাবে তৈরি হয়েছে। এই যে এখান থেকে এই যে এইচ আর বিআর, বিআরটা হলো কিন্তু এই। ওকে, এই হলো আমাদের মার্কোনিকম নীতির কৌশল। অ্যালকিন মোটামুটি আমাদের শেষ, মানে অ্যালকিনের মেন প্রশ্ন ওই দুইটাই। এখন আসো যে এর পরে কি প্রশ্ন আসে সেটা দেখি। মার্কোনিকম নীতি, বিপরীত মার্কোনিকম নীতির কৌশল। প্রশ্ন কেমন হবে যদি একটু দেখতে চাও তাহলে দেখাই দেওয়া যেতে পারে। যেমন কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন একটু দেখাই কিভাবে প্রশ্ন আসে। তারপর এই যে বিপরীত মার্কোনিকম নীতির কৌশল 23-8-এর গতে কিভাবে আসছে আমরা একটু দেখি। মার্কোনিকম নীতির কৌশল কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 23-6-এর গ। দেখি কিভাবে প্রশ্ন আসে। কুমিল্লা বোর্ড 23, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর। কুমিল্লা বোর্ড 23-6-এর খ। দেখো এখানে 2 মিথাইল বিউটিন 1 এইচবিআর, একটা 90% তৈরি হয়েছে, একটা 10% তৈরি হয়েছে। বলছে কি উদ্দীপকের এই যৌগটি, আচ্ছা সি যৌগ কই, ওটা না, খ দাগেরটা দেখ। উদ্দীপকের বিক্রিয়া সম্পন্ন করে এ ও বি এর উৎপাদ গঠনে শতকরা পরিমাণ ভিন্নতা বিশ্লেষণ করো। তো এই যে কেন ভিন্নতা বিশ্লেষণ করো, এটা কিন্তু আসলে কৌশল জানতে চাইছি, যে একটা 90%, একটা 10%। আর 2 মিথাইল বিউটিন 2 সংকেতটার সাথে এইচবিআর এর বিক্রিয়া দিতে বলছে। তো আমরা এটা 2 মিথাইল বিউটিন 2 সংকেতটা দিয়ে দেখাই, দেখো। 2 মিথাইল বিউটিন 2 দিয়ে তারা দেখাইতে বলছে। এক, দুই, তিন, চার, 2 মিথাইল বিউটিন 2। এই যে এটার সাথে যদি আমরা মার্কোনিকম নীতি এইচবিআর এর বিক্রিয়া দিই, তো দেখো এইচবিআর এর যদি এর সাথে বিক্রিয়া দাও, তাহলে আমরা আগের ওই নিয়ম ফলো করব। বিকারক অনু ঋণাত্মক অংশ যদি মার্কোনিকম নীতি দেই, তা বিকারক অনু ঋণাত্মক অংশ কোথায় যুক্ত হবে? যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন, তাহলে এই কার্বনের সাথে আসবে। বিকারক অনু, এটা হলো কম সংখ্যক হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, একটাও নাই, তাহলে এখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে, বিআর এখানে যুক্ত হবে, তাহলে তৈরি হবে কি আমাদের? CH3C, CH3, বিআর, আর এইচটা যাবে এর সাথে, অর্থাৎ এটা হয়ে যাবে CH2, CH3। এটা তৈরি হবে কত পার্সেন্ট? 90%। আর বাকি 10% ক্ষেত্রে বিয়ারটা কোথায় যাবে? বিয়ারটা যাবে হলো এর কাছে। এটা তৈরি হবে মাত্র 10%। এখন যদি আমরা এই মার্কনি কমিউনিটি এটার সাহায্যে কৌশলটা একটু দেখাই দিই। এটা হলো মেন বিক্রিয়া, এটা 90%, এটা 10%। তাহলে এখন তোমার কাজ হবে কি? প্রথম কাজ হবে এই যে এইচ বিয়ারটাকে ভেঙে দেয়া, মানে মার্কনি কমিউনিটির কৌশল যদি আমরা দেখি, এইচ বিয়ার যদি ভেঙে যায়, এইচ প্লাস তৈরি করবে, বিআর মাইনাস থ্রি তৈরি করবে। এইচ প্লাসটা এরপর ফার্দার অ্যাকশনে আসবে। এইচ প্লাসটা ফার্দার অ্যাকশনে এসে কি কাজ করবে? যদি তুমি বেসিক থাকে অবশ্যই কোন সুন্দরভাবে লিখে দিতে পারবে। তাহলে এইচ প্লাসটা একবার হলো এই যে এই কার্বনের কাছে আসবে, একবার এই কার্বনের কাছে আসবে। দুই কার্বন অনেক সময় ধরে মারামারি টারামারি করছে, মারামারি টারি করার পরে বলছে এভাবে তো করে তুমিও পাবা না, আমিও পাবা না। তখন আমাদের এক কাজ করতে হবে, আমি এখানে আগে লিখে নিই সংকেতটা। এই যে এই যে বন্ধনটা একবার কি হবে, একবার এই কার্বনের কাছে আসবে, তখন যখন এই কার্বনের কাছে আসছে তখন এই কার্বন প্লাস, আর বন্ধনটা যখন ওই কার্বনের কাছে গেল তখন এই কার্বনটা হলো প্লাস। এই যে দুইটা বন্ধন বাইর হয়েছে, এই বন্ধনটার সাথে এখন এইচ প্লাস যুক্ত হবে। এইচ প্লাস যদি এখন
এই কার্বনের কাছে আসবে, তাহলে এখানে এইচ। এই কার্বনের কাছে আসবে, এখানে এইচ। এইচটা একসাথে করে দিয়ে তুমি এখানে লিখতে পারো এই জায়গাটায় সিএইচ। এই জায়গাটায় তুমি সিএইচ লিখতে পারো, অথবা এভাবে লিখলে কোনো সমস্যা নেই। এর পরের ধাপে কি হবে? পরের ধাপে বিআর আসবে। আচ্ছা, এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকাল তুমি কিভাবে বুঝবা? এখানে এসে একটা জিনিসের সমস্যা দেখো, যে এটা মূলক এই কার্বনে যুক্ত। এই কার্বন একটা অ্যালকাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপ, এটা 2 ডিগ্রি হয়ে গেছে। মূলক এই কার্বনে যুক্ত, এই কার্বনে একটা অ্যালকাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপ, দুইটাই হলো 2 ডিগ্রি দেখা যাচ্ছে। সমস্যা হলো তোমার যেহেতু অ্যান্সার দিতে হবে, আগে যেটা মেন জিনিস ছিল আমাদের বিক্রিয়াটা থেকে, ওইটাই বলবা যে এটা বেশি পরিমাণে তৈরি হবে কম শক্তি সহযোগে। কোনটা কম শক্তি সহযোগে বেশি পরিমাণে তৈরি হবে? দেখো, এই যে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, এই যে এই দুটার মধ্যে কম সংখ্যক হাইড্রোজেন আছে কোনটা? এটা। তাহলে এটার সাথে বিআর আসবে। এটার সাথে যদি বিআর আসতে হয়, তাহলে এটা প্লাস আকারে থাকবে, এটা আমাদের বেশি তৈরি হবে। এটা বলবা যে এটা কম শক্তি সহযোগে বেশি পরিমাণে তৈরি হবে। দুইটা এখানে কিন্তু আছে, ডিগ্রি আছে। কিন্তু এই কার্বনের ডিগ্রিটা থেকে এই কার্বনের ডিগ্রিটা দেখো, এখানে অ্যালকাইল গ্রুপটা অনেক বড়। সে তুলনায় এর অ্যালকাইল গ্রুপটা এটা আর এটা। ও সরি সরি সরি, এখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি তৈরি হচ্ছে, সরি দেখো। এটা তো 3 ডিগ্রি বোঝাই যাচ্ছে। দেখো, আগেরটাই তো আমরা 2 ডিগ্রি হয়েছিল, কিন্তু এক্ষেত্রে 3 ডিগ্রি তৈরি হয়েছে। তাহলে তো সমস্যাই নাই। এটা কয় ডিগ্রি? এই যে মূলক দেখো, মূলক হলো কোন কার্বনের সাথে যুক্ত? মূলক এই ফ্রি, এই কার্বনিয়াম আয়ন মূলক। এই কার্বনের সাথে যুক্ত একটা অ্যালকাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে এটার 2 ডিগ্রি। 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা হলো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর এই যে এটা কয় ডিগ্রি তৈরি হয়েছে? এই যে মূলক এই কার্বনে যুক্ত একটা অ্যালকাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপ, একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখন 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব কিরকম হবে? 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি। আমরা কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব দেখছি 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, তারপরে 0। যেহেতু 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব বেশি, এটা বেশি পরিমাণে তৈরি হবে। এটা কত পার্সেন্ট তৈরি হবে? 90% তৈরি হবে। আর পরবর্তী ধাপে এই যে প্লাসটা আছে, ওই প্লাসের সাথে বিআরটা এসে যুক্ত হবে। তাহলে এটা আলাদা করে দিতে পারবা, CH3 CH3, এর সাথে হলো CH2 CH3। এইটা হলো প্লাস। তাহলে এই প্লাসের সাথে এখন কি আসবে? প্রথম ধাপের যে বিআর মাইনাস, সেই বিআর মাইনাস আসবে। বিআর মাইনাস এর সাথে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত যৌগ সেটা তৈরি করবে। এই দুইটা দেওয়ার পরে এই বিক্রিয়া তুমি চাইলে শেষে দিতে পারবা, সমস্যা নেই। CH3 এখানে এসে বিআর যুক্ত হলো CH2 CH3। তাহলে এটা বেশি পরিমাণে তৈরি হয়েছে কেন? কারণ এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি, আর এটা 2 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন যেহেতু স্থায়িত্ব বেশি, এটা বেশি পরিমাণে তৈরি। এই গেল হলো আমাদের মার্কোনিকম নীতির কৌশল। এখন আসো, বিপরীত মার্কোনিকম নীতির কৌশল কিভাবে প্রশ্ন আসছে আমরা একটু দেখাই দিই। বিপরীত মার্কোনিকম নীতির কৌশল দেখো, এখানে বিপরীত মার্কোনিকম নীতি আসছে বরিশাল বোর্ড 23/8 বোর্ডে। আমরা একটু বরিশাল বোর্ডে যাই। বরিশাল বোর্ড 23/8 গ। ওকে, এই যে দেখো, ওয়াই এর সাথে H2 এর উপস্থিতিতে HBr বিক্রিয়ার কৌশল লেখা, এরা একদম কোনো রাগ ঢাক না রেখে সরাসরি কৌশল বলে দিচ্ছে। তাহলে এখানে ওয়াই এর যৌগটা, এই হলো ওয়াই যৌগ, এটা হলো অপ্রতিসম। এটা 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ, N=4। তাহলে 4 কার্বন বিশিষ্ট যদি দেওয়া হয়, তাহলে অ্যালকিনটা কিরকম সাজাতে পারি আমরা? এরকম সাজাইতে পারবা। এটা দিয়ে সাজালেও তোমার হবে 4 কার্বন। আর যদি তুমি এভাবে চাও, তবুও সমস্যা নেই। এটা দিয়েও করতে পারবে, এটা দিয়েও করতে পারবে। যেটা দিয়ে তোমার খুশি তুমি এখন কাজ করতে পারো। অপ্রতিসম বানাইলেই হয়েছে। দেখো, আমরা অপ্রতিসম 2 ভাবে বানাইতে পারছি। যে এটা অপ্রতিসম 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটা অপ্রতিসম 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এটা দিয়ে করলে তোমার জন্য ইজি হবে HBr এর সাথে। তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যে এবার বিপরীত মার্কোনিকম নীতি কৌশল, একটু আগে লেখা এলাম ওইটা। এই গেল হলো আমাদের মার্কোনিকম নীতির কৌশল। যদি পরীক্ষাতে আসে আনসার কিভাবে দিব। তোমার মার্কোনিকম নীতি, বিপরীত মার্কোনিকম নীতি দেখালাম। এখন দেখো ওজনীকরণ বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। ওজনীকরণ বিক্রিয়ার উদ্দীপক চেনা, তাই এই ওজনীকরণ বিক্রিয়া
দেখেই বলে দেওয়া যায় যে কি উৎপন্ন হবে। দেখো আমি সংক্ষেপে দেখাই দিব, তারপরে ডিটেলসটা দেখো। যে কোনো একটা অ্যালকিনকে যদি আমরা ওজনীকরণ করি, এরকম একটা অ্যালকিন CH3CH ডাবল বন্ড CH3, এই ধরো একটা অ্যালকিনকে আমরা ওজনীকরণ করলাম। ওজনীকরণ মানে ওজনের সাথে বিক্রিয়া দেয়া, এখানে জিঙ্ক আর পানি দিয়ে হাইড্রোলাইসিস করতে হয় ফাইনালি। এইখানে যে এ আর বি দুইটা প্রোডাক্ট তৈরি হবে, কি উৎপন্ন হবে সেটা আমরা বুঝবো কি করে? অথবা যদি এরকম একটা অ্যালকিন হয়, অথবা যদি এরকম একটা অ্যালকিন হয়, এই উৎপাদটা বলে দেওয়াটা একদম 1 সেকেন্ডের কাজ। যেখানে কি উৎপন্ন হবে এই উৎপাদটা বলে দেওয়াটা সিম্পলি 1 সেকেন্ডের ব্যাপার। 1 সেকেন্ডের ব্যাপার কিভাবে? যেখানে অ্যালকিনের দ্বিবন্ধন আছে, তুমি ওই দ্বিবন্ধনটার জায়গাটায় ভেঙে দাও এইভাবে, এটা দাগ দিয়ে ভেঙে দাও। যেখানে দ্বিবন্ধন আছে দাগ দিয়ে ভেঙে দাও, দাগ দিয়ে ভেঙে দাও। দাগ দিয়ে ভেঙে দেওয়ার পরে এই যে দ্বিবন্ধনের দুই পাশে দুইটা অক্সিজেন বসায় দাও, দুই পাশে দুইটা অক্সিজেন বসায় দাও, এটাই তোমার প্রোডাক্ট। দুইটা অক্সিজেন বসাই দিচ্ছি, এটা আমার প্রোডাক্ট। এখানে কিন্তু আমি অক্সিজেন বসাইছি, আগে কিন্তু এরকম ছিল। তাহলে এ পাশে একটা অক্সিজেন বসাও এখানে, আর এখানে একটা অক্সিজেন বসাও, তাহলে কি উৎপন্ন হয়েছে দেখো। ওইটাই কিন্তু আমাদের প্রোডাক্ট, CH3CHO। তাহলে এখানে উৎপন্ন হবে কি CH3CHO। আর এখানে কি তৈরি হয়েছে CH3CO CH3, CH3CO CH3। সিম্পলি প্রোডাক্ট বসানোটা খুবই খুবই ইজি একটা ব্যাপার। এটা যদি আমরা প্রোডাক্টটা বসাই দিই, দুই পাশে দুটো অক্সিজেন বসাই দিই, তাহলে এখানে একটা অক্সিজেন বসালাম, এখানে একটা অক্সিজেন বসাই দিই। দুইটা অক্সিজেন বসানোর পরে আমার এখন কাজ হবে কি প্রোডাক্টটা লিখে ফেলা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা CH3CHO একটা প্রোডাক্ট। আর CH2O যখন তোমার এইটা আসবে, CH2 আসবে, তখন এটাকে একটা কার্বন যেহেতু, এটাকে HCHO লিখবে। তাহলে মনে রাখতে হবে যে CH2O মানে কয়টা কার্বন, একটা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে। কিটোন তো এক কার্বন বিশিষ্ট হয় না, তাহলে HCHO হওয়া মাত্র সেটা CH2 হওয়া মাত্র সেটা HCHO লিখে দিলাম। আচ্ছা, এবার এটাতে আসি। এটাকে যদি আমরা ওজনীকরণ করি তাহলে কি উৎপন্ন হবে? আমার কাজ কি হবে, এখানে টক্সিন বসানো। সরি, এখানে সংকেতটা ঠিক ছিল না, সংকেতটা এরকম ছিল। তাহলে এখানে টক্সিন বসাবো, এখানে টক্সিন বসাবো, এটাই আমাদের প্রোডাক্ট। প্রোডাক্টটা এখন আমরা লিখে ফেলি CH3CHO, আর এপাশে CH3CH2, এটা। তাহলে সংক্ষেপে যদি একটা ওজনীকরণ বিক্রিয়ার কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এটা যদি তোমার উদ্দীপক হিসেবে আসে, তাহলে উদ্দীপকটা তোমার বোঝাটা 1 সেকেন্ডের ব্যাপার। এখানে উদ্দীপকটা থেকে কি উৎপন্ন হচ্ছে, এই উদ্দীপকটা থেকে কি উৎপন্ন হচ্ছে, এই উদ্দীপকটা থেকে কি উৎপন্ন হচ্ছে। ওজনীকরণ বিক্রিয়া মানে কি, যে অ্যালকিনটা ঠিক মাঝ বরাবর, যেখানে অ্যালকিনের দ্বিবন্ধন ঠিক মাঝ বরাবর একটা দাগ দেয়া, দিয়ে দুই পাশে দুইটা অক্সিজেন বসাবে, এপাশে টক্সিন এপাশে টক্সিন বসাবে, এপাশে টক্সিন এপাশে টক্সিন বসাবে, এপাশে টক্সিন এপাশে টক্সিন বসাই দিলে দুইটা প্রোডাক্টে তুমি চিনতে পারবে। এখন আসা যাক যে এই ওজনীকরণ বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা ডিটেলসে যদি আমরা দেখি। যেমন আমাদের অ্যালকিনটা এরকম ছিল, এই অ্যালকিনটাকে আমরা ওজনীকরণ করে এইটা তৈরি করছি। এখন দেখো লং প্রসেস বা ডিটেলসে যদি আমরা এই বিক্রিয়াটা দেখাই, ডিটেলসে দেখাইতে গেলে কি করতে হয়, আমাদের প্রথমে একটা ঘর কাটতে হয়। এই অ্যালকিনের O3 মানে ওজোন অণুটা প্রবেশ করে কোথায়? প্রথমে এই বিক্রিয়াটা একটা নিষ্ক্রিয় মাধ্যম কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্মের উপস্থিতিতে ঘটে। তাহলে এই যে যেখানে যেখানে দ্বিবন্ধন আছে, ঠিক ওই দ্বিবন্ধনের কার্বনটাকে ওজোন অণুটা অ্যাটাক করে। ওজোন অণুটা কোথায় অ্যাটাক করে? যেখানে দ্বিবন্ধন আছে, এই কার্বন আর এই কার্বনের দ্বিবন্ধন আছে, এর মধ্যে একটা ঘর তৈরি করে দিতে হবে। সিম্পল একটা ঘর তৈরি করছি আমরা। ঘরটা কিরকম, যে এই কার্বন এই কার্বনের মধ্যে একটা ঘর, তোমরা ছোটবেলায় অনেক হাড়িকুড়ি ঘর আঁকছো, সেই ঘরটা এরকম যে এই কার্বন আর এইটা হলো সেই কার্বন, এর মধ্যে তিনটা অক্সিজেন পরমাণু ঢুকবে। O3 মানে তিনটা অক্সিজেন। একটা অক্সিজেন থাকবে ছাদে, আর দুইটা থাকবে হলো বেসমেন্টে, গ্রাউন্ডে, নিয়ে একটা ঘর তৈরি করে দিবে। এটা ঘর তৈরি করে দেওয়ার পরেও দেখবা এই কার্বন আর এই কার্বনের দুইটা করে হাত খালি আছে, এই কার্বন আর এই কার্বনের দুইটা করে হাত খালি। এই হাত খালি অবস্থায় দেখো, এর খালি দুই হাতে, এই যে এই কার্বনটা কিন্তু এটা, এই কার্বনটা এটা, এই কার্বনে খালি দুই হাতে দুইটা CH3 আছে।
এখানে একটা CH3 বসাও, এখানে একটা CH3 বসাও, আর এই খালি হাতে একটা এইচ আছে, আর একটা হাতে একটা CH3 আছে। বসানো শেষ, আমার ঘর তৈরি করা শেষ। এবার এটাকে আমরা জিঙ্ক আর পানি দিয়ে হাইড্রোলাইসিস করব। জিঙ্ক দিয়ে হাইড্রোলাইসিস করলে এই অক্সিজেনটা কোথায় যাবে? জিঙ্ক নিয়ে চলে যাবে। তাহলে এটা তারটা নিয়ে আলাদা হয়ে গেল, এটা এটারটা নিয়ে আলাদা হয়ে গেল। তাহলে এখন কি তৈরি হয়েছে? CH3 CHO, আর এর পাশে কি তৈরি হলো? CH3 CO CH3 তৈরি হলো। তাহলে দেখো এইটার সাথে এটা মিলে গেছে। এই হলো আমাদের কথা। আর এই অক্সিজেনটা জিঙ্কের কাছে যে জিঙ্ক অক্সাইড তৈরি হয়েছে। তাহলে আশা করি ওজনীকরণ বিক্রিয়া এর থেকে ইজি ওয়েতে তুমি শিখতে পারবে না, যে এখনো সিম্পল কি, যেখানে দ্বিবন্ধন সেই জায়গাতে একটা দাগ দিয়ে দিয়ে দুই পাশে দুটো অক্সিজেন বসে দিলে যা হয় সেটা ওজনীকরণ বিক্রিয়ার উৎপাদ। আর যদি ডিটেলসে দেখতে চাই, তাহলে একটা ঘর তৈরি করতে হয়। ঘরটার ফরম্যাটটা কি? এই কার্বন দিবা, এই কার্বন দিবা, দিয়ে এখানে এরকম একটা ঘর তৈরি করে দিবা। ঘর তৈরি করে দেওয়ার পরে এই কার্বনের দুই হাত খালি, এই কার্বনের দুই হাত খালি, দুইটা মূলক বসাই দিবা। জিঙ্ক কি করবে? মাঝখানে ঘরের থেকে এই অক্সিজেনটা নিয়ে চলে যাবে, দুই পাশ, এই পাশ আলাদা হয়ে যাবে, এই পাশ আলাদা হয়ে দুইটা প্রোডাক্ট বসে যাবে। এগুলো আমাদের ওজনীকরণ বিক্রিয়া। তাহলে ওজনীকরণ বিক্রিয়া আশা করি উদ্দীপক চিনতে পারবে, অ্যালডিহাইড কিটোনের উদ্দীপক হয় মেনলি। এবার আসি অ্যালকিনের দ্রুত বিক্রিয়ার কৌশলটা আমরা একটু দেখবো। অ্যালকিনের দ্রুত বিক্রিয়ার কৌশলটা কোথায় আসছে দেখো। অ্যালকিন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে, আর অ্যালকিনের ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। অ্যালকিন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়াটা কিভাবে প্রদর্শন করে সেটা দেখবো আমরা। এটা দিনাজপুর 23 এর ঘতে আসছে, চিটাগাং বোর্ড 23-3 ঘতে আসছে। প্রশ্নটা আগে দেখাই, দিনাজপুর বোর্ডে, যশোর, দিনাজপুর। দিনাজপুর বোর্ডে কোথায় আসছে? 23-2 এর ঘ, 2 এর ঘ নাম্বার প্রশ্ন দেখো। দুইটা আসছে যদিও, প্রশ্ন না দেখে। অ্যালকিনের ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে বা অ্যালকিন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার কৌশল আসছে কোথায়? দিনাজপুর বোর্ড 23-2 এর ঘ, চিটাগাং বোর্ড 23-3 এর ঘ। আমি দিনাজপুর বোর্ডে আগে চলে যাচ্ছি। এটা হলো আমাদের দিনাজপুর বোর্ড 2 এর ঘ। উদ্দীপকের বিওসি, উদ্দীপকের বি যৌগ আর সি যৌগটা, এখানে বি যৌগটা দেখো, এটা একটা উদ্দীপক বিক্রিয়া। উদ্দীপকটা আমি একটু বুঝাই দিই। সব মেন উদ্দীপকটা এখানে সম্পূর্ণটা ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দেওয়া হচ্ছে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে এই যে এর যৌগটা তৈরি হয়, এটা হলো অ্যাসিটিলিন, CH CH। আমি বিক্রিয়াগুলো আগে লিখে নিই উদ্দীপকটা, তারপরে তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। CaCH2 CaC2 না, CaC2 এর সাথে যদি পানি দেওয়া হয়, পানি দিলে তৈরি হচ্ছে আমাদের কি যৌগ? এ যৌগ। আচ্ছা, এবার এ যৌগের সাথে হাইড্রোজিনেশন করা হচ্ছে প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট দিয়ে। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। আচ্ছা, এর সাথে আর কি দেওয়া হচ্ছে? 2% Hg প্লাস 20% H2SO4 দিয়ে তৈরি করা হচ্ছে বি যৌগ। আর এটা হলো আমাদের সি যৌগ। তাকে উদ্দীপকটা একটু বুঝাইনি, তারপরে আসবো। প্রথম বিক্রিয়াটা খেয়াল করো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া। সিম্পল ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া অনেকবার পড়াইছি তোমাদের। ক্যালসিয়াম কার্বাইড কে চাইলে এভাবে লেখা যায়, এর সাথে পানির বিক্রিয়া মানে এইচ এর বিক্রিয়া। এখানে এই ক্যালসিয়াম কি করে? এই ওএইচ কে নিয়ে চলে যায়। তাহলে ওএইচ কে নিয়ে চলে গেলে কি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। আর যেহেতু দুইটা হাইড্রোক্সাইড, এখানে একটা 2 দিলাম সমতার জন্য। আর এই দুইটা এইচ, এই যে হাত দুইটা খালি হয়ে গেছে কিন্তু দেখো, এই ক্যালসিয়াম যেহেতু চলে গেছে এখান থেকে, এই কার্বনের দুইটা হাত খালি হয়ে গেছে। এই কার্বনের এই যে ট্রিপল বন্ডের যে দুইটা হাত খালি হয়ে গেছে, ওই খালি হাতে এখানে একটা এইচ বসে, এখানে একটা এইচ বসে, মানে অ্যাসিটিলিন তৈরি হয়। তাহলে ফাইনালি এটাকে আমরা একবার এইভাবে লিখতে পারি, CH ট্রিপল বন্ড CH তৈরি হয়েছে। এখানে এ যৌগটা হলো আমাদের এটা, CH CH। এই CH এর সাথে এখন হাইড্রোজেনেশন করব। তাহলে CH কে আমরা এখন হাইড্রোজেন সংযোজন করব। তাহলে হাইড্রোজেন সংযোগ করা হবে প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট। এখানে এটা হলো একটা রোজেনমুন বিজারণ বলা হয়, মৃদু বিজারণ। এই মৃদু বিজারণের ক্ষেত্রে এই হাইড্রোজেন দেখো কোথায় কোথায় আসবে?
এটা একটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, একটা পাই বন্ধন ভাঙবে, দুইটা নতুন সিগমা গজাবে। তাহলে জুট বিক্রিয়া যেহেতু একটা হাইড্রোজেন এখানে বসবে, একটা হাইড্রোজেন এখানে বসবে, তাহলে একবারে আমরা এটাকে সিএইচ টু লিখে দিতে পারি। সি যৌগটা আমাদের, এই যে সি যৌগটা, এটা আমাদের কি সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু। এবার আসি আমরা এই বি যৌগটা কি সেটা একটু বের করে দিই। বি যৌগটা কি সেটা বের করে দিই। বি যৌগটা বের করার জন্য আমাদের কাজ করতে হবে কি, বি যৌগটা বের করার জন্য আমাদের দেখতে হবে সিএইচ থ্রি, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনকে পানি সংযোজন করা হচ্ছে। এর সাথে পানি সংযোজন বিক্রিয়াটা অনেক শেখানো হয়েছে। তাহলে পানি সংযোজন বিক্রিয়ায় 2% এইচএসও4 লাগে আর 20% এইচএসও4 লাগে। এখানেও তাই, একটা পাই বন্ধন ভাঙবে, দুইটা নতুন সিগমা পাওয়া যাবে। এই যে একটা পাই বন্ধন ভাঙছে, দুইটা নতুন সিগমা, এখানে একটা সিগমা গজাবে, এখানে একটা সিগমা গজাবে। যদি দুইটা নতুন সিগমা গজায়, তাহলে একটাতে এইচ এখানে আসলে একটাতে এইটা, তাহলে এই এইচটা তো এইভাবে না লিখে আমি একবারে এখানে সিএইচ টু লিখে দিতে পারি। এটা এবার পুনর্বিন্যাস হয়, পুনর্বিন্যাস হয়ে এই এইচটা এখানে চলে যায়, অর্থাৎ তৈরি হয় আমাদের সিএইচ থ্রি সিএইচ। তাহলে সি যৌগ, এই বি যৌগটা হলো আমাদের সিএইচ থ্রি সিএইচ। তাহলে একটা পাইছি আমাদের, বি হলো ইথিন আর সি হলো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন থেকে না, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড। এখন আসি আমাদের প্রশ্নতে আমরা চলে যাই। প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের বি ও সি এর মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। দেখো এই যে 2 এর ঘ দাগে আমাদের বলা হচ্ছে কি বি ও সি। বি যৌগটা হলো অ্যালডিহাইড, এটা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। আর এই যে অ্যালকিন আর অ্যালকাইন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। তো এখন নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ারও কৌশল লেখা লাগবে আমাদের, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ারও কৌশল লেখা লাগবে, মানে দুইটা একসাথে লিখতে হবে। তাহলে আমরা এখন যেহেতু অ্যালকিনে আসি, আমরা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার কৌশল দেখাই দিই। আর এটার একটা ছবি তোমাদের তুলে আমি দেখাই দিচ্ছি কিভাবে অ্যান্সারটা দিতে হবে। ওকে, তাহলে আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে কি, প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে যে এই যে অ্যালকিনটা ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া দেয়, কিন্তু এটা নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেয়। তো প্রথমে যদি আমরা এটার ক্ষেত্রে আসি, যে সিএইচ3 সিএইচও কিভাবে নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেয়। সিএইচ3 সিএইচও কি দেয়, নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেয়, জুট বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া কিভাবে দেয়, একটা বিক্রিয়া আমরা দেখাইতে পারি, যেমন বলে এখানে তুমি বলবা যেমন সিএইচ3 সিএইচও এই সিএইচ এই সিএন এর সাথে বিক্রিয়া করে, এর সাথে বিক্রিয়া করে। আমরা কোনটার অ্যান্সার লিখতেছি বলতো? আমাদের প্রশ্নটা ছিল কিন্তু কুমিল্লা বোর্ড CU23 2 এর গ, 2 এর ঘ। প্রশ্ন হলো কি, যে এটা ইলেকট্রোফিলিক জুট কিন্তু এটা নিউক্লিওফিলিক, এই যে এটা নিউক্লিওফিলিক জুট কিন্তু এটা ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেয়, যেমন CH3 CH HCN এর সাথে বিক্রিয়া করে, এটার নাম ইথানল, এটার নাম হাইড্রোজেন, দুইটা একসাথে হয়ে ইথানল সায়ানোহাইডিন তৈরি করে, ইথানল সায়ানোহাইডিন তৈরি করে, সায়ানোহাইড্রিন তৈরি করে, হাইড্রিন তৈরি করে। আমরা বিক্রিয়াটা দেখাই কিভাবে ঘটে। তো আমাদের প্রশ্নের উদ্দীপক আর লেখার প্রয়োজন নেই, কারণ আমরা বুঝতে পারছি যে উদ্দীপকটা কি। তাহলে এই যে CH3 CHO, খেয়াল করো এটা কিভাবে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দেয়। এইচ আর সিএন, এখানে এই যে সিএনটা মাইনাস, এইটা হলো প্লাস, এই সিএনটা হলো আমাদের নিউক্লিওফাইল এনইউ। নিউক্লিওফাইলকে সংক্ষেপে আমরা এনইউ মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি। এনইউ তে কি নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল এর চিহ্ন কি নেগেটিভ, নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে অ্যাটাক করে। তাহলে এই যে এনইউ নিউক্লিওফাইল এই কার্বনকে অ্যাটাক করবে, আর এইচ প্লাসটা অক্সিজেনের কাছে যাবে। কেন? আচ্ছা, এটাও একটু প্লাস মাইনাস দিয়ে দিই। এই এইচসিএন এর যাওয়ার আগে এইচসিএইচ হতে আসো, CH3 CH, এই কার্বনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, অক্সিজেনের মাইনাস হবে, এটা হবে প্লাস। আর এইচসিএন এর এই সায়ানাইডটা নেগেটিভ, এইচটা প্লাস, মানে এইটা হলো আমাদের সেই নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করবে? ওকে। আর এইচটা যাবে এর কাছে, তৈরি করলো কি
CH3 সি ও এইচ, এই যে এইচ তোর কাছে গেলে ওইচ, আর এই সিএইচ আগে থেকে আছে, তার সাথে যে যুক্ত হবে কি সিএন, এটার নাম হলো ইথানল সায়ানোহাইড। এখন এই বিক্রিয়াটার কৌশলটা যদি এক লাইনে তুমি দেখাইতে পারো, বেশি বড় না, এই বিক্রিয়াটার কৌশল তুমি এটা দেওয়ার পরে জাস্ট সিম্পলি বিক্রিয়াটার কৌশল বলবে এক লাইনে, বিক্রিয়াটির কৌশল। কারণ যেহেতু দুইটা কৌশল লিখতে হবে, তোমার কিন্তু বড় করার প্রয়োজন নাই। এই যে বিক্রিয়াটা আমরা দিছি, এই বিক্রিয়াটার কৌশল যদি আমি দেখাই, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক যুগ বিক্রিয়ার কৌশল, এই যেটা নিউক্লিওফিলিক যুগ বিক্রিয়ার কৌশল। যদি এখন আমরা নিউক্লিওফিলিক এই বিক্রিয়াটার কৌশল দেখি, প্রথমে এই যে সিও ছিল, এই সিওটাকে তুমি চাইলে একটু সাজাই গুছে এভাবে লিখতে পারো। সিও, সিও মূলক ছিল না এখানে, এই যে সিও মূলক, এইটাই সিও মূলক, এই যে সিও মূলক, এই সিও মূলকের কার্বনটা প্লাস, এটা হলো মাইনাস। একে প্রথমে কি আসবে, একে প্রথম এই যে নিউক্লিওফাইল এনইউ, এই নিউক্লিওফাইল এনইউ কাকে অ্যাটাক করবে, ওই যে ওকে অ্যাটাক করবে। ওকে অ্যাটাক করার পর পরই কি তৈরি হবে, এই যে সি এর সাথে এনইউ যুক্ত হয়ে গেল, এই যে এনইউ যুক্ত হয়ে গেল। আর এই বন্ধনটা অক্সিজেনটা নেগেটিভ ছিল, কিন্তু অক্সিজেনটা এখানে প্লাস দিয়ে ছোট করে নেগেটিভ না দিলেও চলে। এখন এই বন্ধনটা আসলে এখানে উঠে যায়, এখন হলো নেগেটিভ হবে, হ্যাঁ, এখন হলো এটা নেগেটিভ। অথবা যদি ইলেকট্রন দিয়ে দেখাইতে চাও তবু দেখানো যায়। অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন থাকে, তা আগে থেকে এখানে কয়টা ইলেকট্রন ছিল, 4টা ছিল। একটা বন্ধন যেহেতু উঠে যাবে, এখন অক্সিজেনের কাছে হয়ে যাবে হলো 6টা বন্ধন, মানে 6টা ইলেকট্রন। আগে 4টা ছিল, এখন হবে 6টা, আর এটা নেগেটিভ। এবার এর কাছে কি আসছে দেখো, আর একটা এইচ। এইটা এনিউটা হলো নিউক্লিওফাইল, এই এনিউটা হলো নিউক্লিওফাইল, সেখানে সায়ানাইড। এই সায়ানাইড কোথায় অ্যাটাক করছে দেখছো, সি কে অ্যাটাক করছে, এটা তৈরি করছে। আর এই বন্ধনটা উঠে গেছে, তার মানে এখানে নেগেটিভ হয়ে গেছে, এই যে নেগেটিভ। এই নেগেটিভের সাথে এখন এইচ প্লাস যুক্ত হয়ে আমাদের যৌগ গঠন করবে। তাহলে নেগেটিভের সাথে এইচ প্লাসটা যুক্ত করে দাও, যুক্ত করে দিলে যে যৌগ সেটা হলো এই যে সি, এই জায়গাটায় ও এইচ, সরি সরি এখানে না তো, এই যে এই বন্ধন, এই বন্ধন নিচে হলো নিউক্লিওফাইল এনইউ, আর এইচ টার সাথে যুক্ত হয়ে ওইচ। এই হলো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার কৌশল। তো প্রথমত তুমি বিক্রিয়াটার নাম বলছো, নাম বলে কি কাজ করছো, বিক্রিয়াটার বর্ণনা দিছো যে CH3COH এর সাথে HCN বিক্রিয়া করে ইথানল সায়ানোহাইড্রেট উৎপন্ন করে। ইথানল সায়ানোহাইড্রেট উৎপন্ন করার পরে বিক্রিয়াটার কৌশল বলে তুমি আরেকটা লাইন এভাবে দিবা, এটা সেই নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করলো, এই কার্বনকে অ্যাটাক করলো। আর এই বন্ধনটা তখন এখানে উঠে গেল, এই বন্ধন এখানে উঠে গেল, আগে 4টে ইলেকট্রন ছিল, নতুন করে 2টে ইলেকট্রন কোথায় আসলো, এখানে আসলো। আর ওর কাছে এইচ প্লাসটা এখন, এই যে এইচ প্লাসটা এখন এখানে আসবে, এসে এই যে ওইচ তৈরি করবে, এটা হলো আমাদের যৌগ। আর এখানে যে ফাঁকা হাতে একটা হাতে CH3 ছিল, চাইলে তুমি এখানে CH3 একটাতে এইচ দিতে পারো, এখানে চাইলে তুমি CH3 একটাতে এইচ দিতে পারো, এখানে চাইলে তুমি CH3 একটাতে এইচ দিতে পারো। এটা না দেয়াই বেটার, কারণ আমরা যে কোনো একটা সাধারণ সংকেত দিয়ে করছে, এটা হলো ভালো হয়। ঠিক আছে, এটা না দিলে ভালো। তাহলে এটা দিল হলো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, কে অ্যালডিহাইড, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দিল। কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো কি বিক্রিয়া দেবে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেবে, অ্যালকিন। অ্যালকিনের ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়াটা কেমন সেটা আমরা একটু দেখাই। অ্যালকিনের ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আগে তুমি একটা বিক্রিয়ার উদাহরণ দিবা, যেমন ইথিনের সাথে ইথিন, বলবা ইথিন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। যদি তুমি কৌশল নাও লিখতে পারো, যদি শুধু নাম বলতে পারো, ওইটা নিউক্লিওফিলিক জুতো আর এটা ইলেকট্রোফিলিক জুতো, তুমি চারের মধ্যে এমনি দুই দিবে, শুধু বিক্রিয়া দুটো দিলে ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া দেয়। যেমন ইথিন এর সাথে বা লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে ব্রোমিন দ্রবণের মধ্যে ইথিন চালনা করলে বর্ণহীন টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়। এই যে আমাদের ইথিন, এই ইথিনের মধ্যে আমরা দিব হলো ব্রোমিন,
ব্রোমিন দেওয়ার ফলে কি হবে, এই যে একটা পাই বন্ধন ভাঙবে, ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া কিন্তু এটা, এটা পাই বন্ধন ভাঙলে দুইটা নতুন সিগমা গজাবে, এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন হবে। এটা হলো আমাদের বিক্রিয়া। এবার তুমি নিচে লিখবা বিক্রিয়াটির কৌশল। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটির কৌশল এই পর্যন্ত লিখলে তুমি দুই পাবা, মানে আগের বিক্রিয়া আর এই বিক্রিয়া, দুইটা বিক্রিয়া যদি লিখতে পারো দুই পাবা চারের মধ্যে, আর কৌশল লিখলে চারে চার দিয়ে দিবে। ওকে, তো বিক্রিয়াটার কৌশল দেখো। প্রথমে এই যে ব্রোমিন আছে না, এই ব্রোমিন ভেঙে যায়। কিভাবে ভাঙে? ঠিক মাঝ বরাবর ভাঙে না এরা, না ভেঙে যে কোনো সময় ঘুরতে ঘুরতে এক পাশে মাইনাস হয়ে যায় এক পাশে প্লাস, অর্থাৎ একটা ব্রোমিন প্লাস হয় আর একটা ব্রোমিন হঠাৎ করে মাইনাস আকার হয়ে যায়, মাইনাস হয়ে যায়। প্রথম কাজ হলো ব্রোমিন প্লাস আর মাইনাসে ভেঙে যাবে। এরপরে কি ঘটনা ঘটে দেখো। এর পরের ঘটনা হলো এটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি? ইলেকট্রোফিলিক দ্রুত। ইলেকট্রনের আকর্ষণে, এই যে পাই ইলেকট্রন, এই যে পাই ইলেকট্রনের আকর্ষণে ইলেকট্রোফাইল আসবে। এটা হলো ইলেকট্রোফাইল, ওখানে কিন্তু নিউক্লিওফাইল ছিল, এটা হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রনের আকর্ষণে, এই পাই ইলেকট্রনের আকর্ষণে এটা আসবে। এসে দেখো এই পাই ইলেকট্রনকে অ্যাটাক করবে। কিভাবে অ্যাটাক করবে? অ্যাটাকটা করবে হলো এই কার্বন অথবা এই কার্বন, যে কোনো একটা কার্বন। তাহলে কার্বন দুইটা নিজে থেকে আগে থেকে কামড়াকামড়ি করে যে আমি ব্রোমিনকে নেবো, ও বলে আমি ব্রোমিনকে নেবো। তখন ওরা ডিসিশনে আসে কি, যে একজন নাও আর একজন হলো প্লাস হয়ে যায়। তাহলে ব্রোমিন যদি এই কার্বনটাকে চয়েস করে, তাহলে এই বন্ধনটা এখানে চলে আসে। ঠিক আছে, এই বন্ধনটা এখানে চলে আসলো, আর এই বন্ধন যে তোর কাছে চলে গেছে এটা প্লাস, ব্রোমিন এর সাথে বসে গেছে। সিম্পল ঘটনা। এই কার্বনকে ব্রোমিন তো যে কোনো একজনকে চয়েস করবে, এটা আমি আমাকে চাচ্ছে, তো আমি যে কোনো একজনের কাছে যাবো। তাহলে ব্রোমিন হলো ইলেকট্রোফাইল, এই কার্বন যে কোনো একজনের কাছে যাবে, কারণ দুইজনই সেম, দুইজনের কাছে সমান হাইড্রোজেন, সমান সবকিছু সমান, একই রকম দেখতে। তো এরা এরকম খারাপ না যে দুইটা মেয়ের কাছ থেকে অ্যাডভান্টেজ নিবে, দুইটা মেয়ের কাছে আজকের কাছে যাবে, ওর কাছে ওইরকম যাবে। ব্রোমিন ওরকম না, ব্রোমিন বলছে না আমার একটাই বিয়ে করার ক্ষমতা আছে, আমি যে কোনো তোমাদের একজনের কাছে যাবো। তাহলে ব্রোমিন এর কাছে গেছে, এর কাছে যখন গেছে তখন এই বন্ধনটা কি হচ্ছে, এই বন্ধনটা এখানে চলে আসছে, এই বন্ধনটা এখানে চলে আসছে। ঠিক আছে, আর এই বন্ধনটা এখানে চলে আসার কারণে এই কার্বন হলো প্লাস হয়ে গেছে। এটা এর পরের ধাপে কি ঘটনা ঘটবে? এর পরের ধাপে এই ব্রোমিনের প্লাসটা তো গেল, আর মাইনাসটা আছে না, পরের ধাপে মাইনাসটা ওর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আরেকটা ধাপ তুমি দিবা CH2 প্লাস, এই যে CH2 বিআর। এর পরের ধাপে কি আসবে? ব্রোমিন মাইনাসটা আসবে, ব্রোমিন মাইনাসটা এসে এবার এর সাথে বিয়ে করবে। তাহলে এখন ওর বিয়ে হবে CH2, এই যে বিআর, CH2 বিআর। চাইলে এই বিক্রিয়া তুমি এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে তুমি যদি বিক্রিয়াটা দাও এক ধাপে, মানে এক চলমান প্রসেসে, তাহলে বিয়ারটা এখানে দিয়ে দিবা, CH2 এখানে বিয়ার, এখানে বিয়ার, যেভাবে খুশি তোমার মনে হয় দিতে পারো। এই হলো আমাদের প্রশ্নটার অ্যান্সার। প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 23 সালে দুইবার আসছে, খেয়াল করো। এই যে 23 সালে কিন্তু দুইবার দিছে, 23 সালে দুইবার দিছে। 23 সালে দিছে দিনাজপুর বোর্ড 23, চিটাগাং বোর্ড 23, একটা ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া আর একটা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। ঠিক আছে, তুলনা করতে বলবে। আর এই প্রশ্নটা আমি সাজেশনের অ্যালডিহাইড কিটোনেও লিখে রাখছি, অ্যালডিহাইড কিটোনেও লিখে রাখছি দেখো। এই যে উদ্দীপকের অ্যালকিন অ্যালডিহাইড কিটোনের যুত বিক্রিয়ার ধরন ভিন্ন, ব্যাখ্যা করো। এই যে অ্যালকিন ইলেকট্রোফিলিক যুত, কিন্তু অ্যালডিহাইড কিটোনে একটা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, এই জায়গাটা একটু মিসিং হয়ে গেছে, লেখাটা মিসিং আছে। অ্যালকিন ইলেকট্রোফিলিক যুত, অ্যালকিন ইলেকট্রোফিলিক যুত, কিন্তু অ্যালডিহাইড ও কিটোন নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দিতে হবে। তাই এই যে চিটাগাং বোর্ড দিনাজপুর বোর্ড 23, এই প্রশ্নটাই আমি অ্যান্সারটা দিচ্ছি। তাই এই প্রশ্নটার অ্যান্সারটা দেখো, এখানে লেখাটা এই জায়গায় অ্যালকিন ইলেকট্রোফিলিক জুত, কিন্তু অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া দেয়, ব্যাখ্যা করো। মানে দুইটার ব্যাখ্যা দিতে গেলে অবশ্যই এ দিয়ে ব্যাখ্যা দেওয়াটাই বেটার হবে। মানে আমরা যেটা যেভাবে আমি দেখাইছি, প্রথমে প্রথমে নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া দিছি, তারপরে সেখানে কৌশল দেখাইছি, এরপরে ইলেকট্রোফিলিক জুত বিক্রিয়া একটা দিছি, তারপরে কৌশল দেখাচ্ছি, দিয়ে অ্যান্সারটা দিলেই হবে। তো আমি একটা অ্যান্সারের ফটো দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই প্রশ্নটার অ্যান্সার এখানে, এরা, এটা সেই প্রশ্নটা কই
4 নম্বর প্রশ্ন, এটা হলো কুমিল্লা বোর্ডের প্রশ্ন। একটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয়, ওরা হলো নিউক্লিওফিলিক দ্রুত ইথানল কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। তো এরা যেভাবে দিছে হলো ওই যে আর একটা বিক্রিয়া দিয়ে দেখাইছি। তো এই বিক্রিয়াটা আমি কি দিয়ে দেখাইছি, এইচসিএন এর সাথে দিয়ে দেখাইছি। তুমি এইচসিএন এর সাথে দিবা, আমি যেভাবে দেখাইছি ওইভাবে দিলে ভালো হয়। আচ্ছা, এরপরে কি, এরপরের অংশ হলো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার কৌশল। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার কৌশল আমি ওটা দেখাইছি। এই যে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, প্রথম ধাপে কি ঘটনা ঘটে, এই যে ব্রোমিন একবার ভেঙে একটা প্লাস একটা মাইনাস হয়। ব্রোমিন একটা কার্বনকে অ্যাটাক করবে, তারপর মাইনাসটা আর একটা সাথে চেয়েছে তৈরি করবে। এই বিক্রিয়াটা এখান থেকে কৌশলটা লিখে দিও কিভাবে লিখতে হয়, তৃতীয় ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। আর ওই যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ধাপ টাপ লেখার দরকার নেই, চলমান একটা ধাপে বিক্রিয়াটার কৌশল দেখা দিলেই আচ্ছা শেষ। ওকে, তাহলে আজকের মতো আমরা অ্যালকিন শেষ করে দিচ্ছি। অ্যালকিনের আর একটা বিক্রিয়া অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা অলরেডি কিন্তু আমি দেখাইছি সাজেশনে, দেখো আর একটা ইয়ে ছিল অসম্পৃক্ততার পরীক্ষা। এই যে অ্যালকিনের শনাক্তকরণ বা অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, এটা একটু দেখাই দেবো, দেখাই দিয়ে শেষ। মানে আজকে আমরা অ্যালকিনটা শেষ করে দিচ্ছি, ফুল অ্যালকিনটাই শেষ। অসম্পৃক্ততার পরীক্ষা দুইটা, একটা হলো ব্রোমিন পানির পরীক্ষা, একটু আগে আমি যেটা লিখলাম যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে যদি ইথিন চালনা করা হয়, লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে ইথিন চালনা করলে বর্ণহীন ডাইব্রোমো ইথেন তৈরি হয়। এই পরীক্ষা দ্বারা অ্যালকিনের পাই বন্ধনের উপস্থিতি শনাক্ত হয়। তাহলে এই বিক্রিয়াটার কথা লিখবে এইভাবে যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে ইথিন চালনা করলে বর্ণহীন টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়, বললেই দিয়ে বিক্রিয়াটা দিলেই হবে। আর 2 নম্বর আর একটা বিয়ার পরীক্ষা। এই বিয়ার পরীক্ষাটাও তোমার অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে এটা কিভাবে ঘটে, এটা ঘটে হলো CH2 ডবল বন্ড CH2 এর সাথে পানি দেয়া হয় আর জাইমান অক্সিজেন। এই পানি জাইমান অক্সিজেন আসলে দেওয়া হয় না, দেওয়া হয় হলো KOH KMnO4। এটাকে বিয়ার বিকারক বলে। এই KOH KMnO4 যদি দেওয়া হয়, এরা দুইজনে মিলে এটা তৈরি করে। আর এটা তৈরি হওয়া মাত্রই তৈরি হয় হলো আমাদের CH2 এখানে এই যে একটা পাই বন্ধন ভাঙে, দুইটা নতুন সিগমা গজায়। এখানে একটা ওইচ আছে, এখানে একটা ওইচ আছে। এখন এই দুইটা দিলাম, আর এখানে দুইটা ওইচ কিভাবে আসছে সেটার ব্যাখ্যাটা আমি একটু উপরে দিচ্ছি। এটাই কিন্তু পরীক্ষাতে দিবা। আর এর পরীক্ষার বর্ণনাটা এরকম যে এর কালারটা কিন্তু দারুণ, গোলাপি বর্ণের ক্ষারীয় কেমেনোফোর দ্রবণের মধ্যে ইথিন চালনা করলে বর্ণহীন ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। এই ইথিলিন গ্লাইকল কিভাবে তৈরি হচ্ছে খেয়াল করো। প্রথমে আমরা KOH কেমেনোফোর এটাই পরীক্ষাতে দিবা, এইগুলো কিন্তু পরীক্ষাতে দেয়া লাগবে না। KOH কেমেনোফোর কিভাবে বিক্রিয়া করে, এই KOH আর কেমেনোফোর বিক্রিয়া করে তোমার এই পানি তৈরি করে নাই, K2MnO4 তৈরি করে, কিছু পানি তৈরি করে, আর জাইমান অক্সাইড তৈরি করে। এই পানি আর জাইমান অক্সিজেন যা আলটিমেটলি এটার সাথে বিক্রিয়া করে। এই পানি আর জাইমান অক্সিজেনের মধ্যে কি আছে দেখো। আমরা জানি একটা পানির অণুর মধ্যে OH থাকে, আর এখানে একটা জাইমান অক্সিজেন আছে। এই জাইমান অক্সিজেনটা এখানে যদি ঢুকে পড়ে তাহলে OH খেয়াল করো। এই অক্সিজেনটা এর ভেতরে যদি দাও তাহলে দেখো দুইটা OH। তার মানে H2 আর জাইমান অক্সিজেন মানে দুইটা OH গ্রুপ। সেই দুইটা OH গ্রুপ একটা পাই বন্ধন ভেঙে দুইটা নতুন এই যে সিগমার সাথে যুক্ত হয়। এই হলো আমাদের অ্যালকিনের প্রশ্ন। তাহলে সাজেশন ক্লাস আজকে অ্যালকিন পর্যন্ত থাকলো। পরে ঈদের ছুটি না হলে আমি কয়েকদিনে শেষ করে দিতে পারতাম, বাসায় চলে যাচ্ছে এই জন্য ডিস্টার্ব হয়ে গেছে, তাহলে শেষ করে দিতে পারতাম। ওকে, আজকের মতো ছুটি। তবে তোমরা বেনজিন টেনজিন পারো আশা করি। আর মেন ইম্পর্টেন্ট যদি বলি এসের জৈব যৌগের, তাহলে অ্যালকিন। আর এটা আসলে বলার প্রয়োজন নাই কোনটা কোনটা ইম্পর্টেন্ট টপিক, আমি তোমাদের কোশ্চেনের নিচে লিখে রাখছি। আমি যে সাজেশনের কপিটা দিয়েছি তোমাদের, ওই সাজেশনের কপিতে নিচে লেখা আছে যে জৈব যৌগের কোনটুকু ইম্পর্টেন্ট, কোন টপিকটা ইম্পর্টেন্ট, এখানে একদম ডিটেলসে আমি লিখে রাখছি। এই যে জৈব যৌগের মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যদি কিছু না পারো এই কয়টা যদি পড়ে যাও তাহলে আর কিছু লাগবে না। এইটুকু, এই যে জৈব যৌগের মোস্ট ইম্পর্টেন্ট এই শীট থেকে, মানে এই যে সাজেশন থেকে যদি এই কয়টা প্রশ্ন পড়ো হয়ে যাবে। আর আপাতত যেহেতু সময় কম, তোমরা অবশ্যই একটা টেস্ট পেপার দেখে এই প্রশ্নগুলো, মানে এই যে প্রশ্নগুলো অ্যালকিনে যেমন সমানতার 1 নম্বরটা ইম্পর্টেন্ট,
অ্যালকিনের 2-3 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই তোমরা পড়ো আপাতত, তাহলে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে, আজকের মতো ছুটি, আল্লাহ হাফিজ।